আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের ঈদের ঠিক একদিন আগে গত 20শে মার্চ শুক্রবার ভারতের নয়াদিল্লিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই ছিল বিএনপি সরকার গঠনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন প্রক্রিয়ায় কিভাবে স্থাপিত হতে পারে। এই বৈঠকটি এ কারণেই অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবারের মতন ভারত সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো শীর্ষ ব্যক্তির সঙ্গে বাংলাদেশের কোনো প্রতিনিধির এই বৈঠক। সেখানে বৈঠকে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ। খুব স্বাভাবিকভাবেই সেখানে উঠে এসেছে বাণিজ্য, কানেক্টিভিটি এবং ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে। কিন্তু এর বাইরেও নিশ্চয়ই আরও অনেক ধরনের আলোচনা হওয়ার কথা। সেই আলোচনাগুলো কী হয়েছে যদিও আমরা জানি না, তবে এই বৈঠকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে। প্রথম প্রশ্ন, ভারত কি আসলে পুরোপুরি বিশ্বাসের সঙ্গে বিএনপির সঙ্গে এই সম্পর্ক স্থাপন করতে পারবে? আওয়ামী লীগকে পুরোপুরি হিসেবের বাইরে রেখে কি ভারত বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে? শেখ হাসিনাকে ভারত আদৌ ফিরিয়ে দেবে কিনা? যে গুঞ্জন শোনা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, দেশে ফিরে এসে তিনি মামলা মোকদ্দমা ফেস করবেন, কারাভোগও করতে পারেন, এই কথাগুলো আসলে কতটা সত্য? আওয়ামী লীগ কী ধরনের প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে তারা রাজনীতি শুরু করার বিষয়ে, অথবা খুব শীঘ্রই তারা পারবে কি না? এবং একই সঙ্গে প্রশ্ন উঠতে পারে যে বিএনপিও সরাসরি ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে কতটা সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারবে, এবং যদি ভারতের সঙ্গে সত্যি সম্পর্ক গড়ে তুলতে চায় সেক্ষেত্রে জামাত এবং এনসিপির সমালোচনা তারা কতটা গুরুত্বের বাইরে রাখবে, অথবা গুরুত্ব দিয়ে হলেও কতটা তারা সেগুলো মোকাবেলা করতে পারবে। যে প্রশ্নগুলো এই মুহূর্তে আমি উত্থাপন করলাম সেগুলোর উত্তর এক ধরনের হতে পারে। আমার মতে, যেটি শুরু থেকেই জানি যে বিএনপির প্রতি ভারত সম্পূর্ণ সন্দেহের উপরে উঠে সম্পর্ক স্থাপন করতে পারছে না, বা তারা এখনও সেই পর্যায়ে যেতে পারেনি। তার কারণ তারা সম্পর্ক স্থাপন করতে গেলেই তাদের পুরনো অনেক বিষয়ের তাদের সামনে চলে আসে, 10 ট্রাক অস্ত্র কিংবা যেই ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া, মৌলবাদের উত্থান। তবে ভারত নিশ্চয়ই চেষ্টা করছে, যেটি তাদের নিজ দেশের কূটনীতিকদের ব্যাখ্যা বিভিন্ন সময় উঠে এসেছে, যে সব ডিম এক ঝুড়িতে রাখলে হবে না। সেই দিক থেকে ভারত নিঃসন্দেহে তাদের কূটনৈতিক কৌশলের মাধ্যমে যতটা সম্পর্ক রাখা যায় দ্বিরাষ্ট্রভিত্তিক একটা জায়গা থেকে, তারা সেই বিষয়টি নিশ্চয়ই মাথায় রাখবে। আওয়ামী লীগকে পুরোপুরি হিসেবে বাইরে নিশ্চয়ই ভারত রাখছে না, যেটুকু অন্তত আমরা জানি। এবং আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের ক্ষেত্রে ভারত এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না এ কথা আমরা নিশ্চিত, যতদিন না পর্যন্ত শেখ হাসিনা স্বেচ্ছায় ফিরে আসেন। এবং শেখ হাসিনা আসলেও দেশে ফিরে আসছেন কিনা এই ধরনের গুঞ্জন যা ছড়িয়েছে তা একবারে ডাহা মিথ্যা। আমি যতদূর জানি, আমার নিজস্ব খোঁজখবর থেকে যতটুকু আপনাদের সামনে বলতে পারি, আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে দেশে রাজনীতি আবার শুরু করার বিষয়, এটাও সত্য। কিন্তু তারা কতটুকু দ্রুত করতে পারবে সেটি হচ্ছে বিষয়। কেউ বলছেন যে 6 মাস 1 বছর, কেউ বলছেন যে 2 বছরও হতে পারে। এবং যেটি অপেক্ষাকৃত বাস্তবসম্মত তথ্য সেটি হচ্ছে যে তারা ধীরে চলো প্রক্রিয়া অনুসরণ করছে। বিএনপি সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে উঠে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে কিনা, ভারত যেই সন্দেহটা রাখছে বিএনপির প্রতি, একইভাবে বিএনপিও সম্ভবত সেই ধরনের সন্দেহ রাখছে। তবে এক্ষেত্রে একটি কথা বলতে চাই, আপনারা খেয়াল করে দেখবেন যে ভারতের সরকারি পর্যায় থেকে তারা কিন্তু বেশ কয়েক মাস নির্বাচনের আগে থেকেই বিএনপির প্রতি এমন কোনো ধরনের বিরূপ আচরণ করছে না বা বিরূপ কোনো মন্তব্য করছে না যাতে করে কোনোভাবে সন্দেহের সৃষ্টি হয়
ভারত সরকার এবং বিএনপি সরকারের মধ্যে, অথবা দলীয়ভাবে বিএনপির মধ্যেও। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কিছু ব্যক্তি আছেন যারা অকূটনৈতিক সুলভ কিছু মন্তব্য এর মধ্যে করছেন। যেমন আমাদের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি এর মধ্যে বেফাঁস কিছু মন্তব্য করে ফেলেছেন। তিনি এই মন্তব্য করেছেন কদিন আগে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তিনি যাতে ভারত থেকে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। ভারত যদি এ বিষয়ে নিশ্চিত করে তাহলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। একেবারে অকূটনৈতিক সুলভ মন্তব্য। ভারত যদি বলে যে না, শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবে না বা করবে না, তার মানে কি ভারতের আগে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিষয়ে শেখ হাসিনাকে ইন্ধন দিয়েছে? বিষয়টি তেমন হয়ে ওঠে না। অথবা এই যে শর্ত বেঁধে দিচ্ছে যে ভারতকে কথা দিতে হবে, এটাও নিশ্চয়ই কোনো ধরনের বিবেচনা প্রসূত মন্তব্য হতে পারে না। নিঃসন্দেহে এ ধরনের মন্তব্য থেকে বিএনপিকে বিরত থাকতে হবে। যা থাকার, যা বলার তাদেরকে সংগোপনে নিজেদের মধ্যেই আলোচনা করতে হবে, এটাই স্বাভাবিক। খুবই হালকা গোছের এই বিষয়গুলো। এবং অপ্রিয় হলেও সত্য, আমাদের কোনো কূটনীতিক বা পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ কেউ এটি মনে করেন না যে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব। এটি নিরেট বাস্তবতা। এখন মনে করেন যে এনসিপি জামাত তাদের রাজনৈতিক পুঁজি তো অবশ্যই ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা। তারপর দেখুন কি অদ্ভুত বিষয়, ভারত থেকে যে 5,000 টন ডিজেল আনা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এনসিপি বা জামাতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তারা ঠিকই মুখে রাজনৈতিক পুঁজি হিসেবে ভারত বিরোধিতা করে যাচ্ছে, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক জামাত স্থাপন করতে চায়, এনসিপিও স্থাপন করতে চায়। নইলে আমরা তো দেখলাম যে গত কয়েকদিন আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে কীভাবে জামাত নেতারা, এনসিপি নেতারা সেখানে গেলেন, কীভাবে হাসি ঠাট্টার সঙ্গে সব কিছুতে মেতে উঠতে দেখলাম আমরা। অতএব তাদের এই যে মন্তব্য, এগুলোকে বিএনপির প্রশ্রয় না দেওয়াই সম্ভবত ভালো। এবং আওয়ামী লীগ সম্পর্কে সব শেষ পর্যায়ে বলতে হয় যে তারা যে রাজনৈতিক কর্মকাণ্ড সামনে করতে চায় সেখানে বিভিন্ন ক্ষেত্রে নানানভাবে আমরা খানিকটা হলেও ছন্দপতন ঠিক নয়, এটিকে বলা যেতে পারে তাদের পরিকল্পনা অভাব। তারা আসলে কোন প্রক্রিয়ায় এগোবে, কীভাবে এগোবে, এখনও অনেকে মনে করেন যে তারা এখনও পর্যন্ত ভারতের আশায় বসে আছেন। কিন্তু সেই পুরনো তথ্যটি আবার বলতে চাই, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আর কোনো ধরনের দায় নিতে চায় না যে বাংলাদেশের মানুষ আর যেন কোনোভাবে ভারত বিরোধী সেন্টিমেন্টের মধ্যে নিমজ্জিত হয়। ভারতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আগে আওয়ামী লীগ কিছু করুক, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনার বিষয়ে, তাদের কথাবার্তায়, আচার আচরণে, তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে, বাদ বাকি বিষয়ে ভারত নিঃসন্দেহে আওয়ামী লীগের সঙ্গে থাকবে, যতটুকু সহযোগিতা করার তারা করবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এদেশের অভাগা সাধারণ মানুষের সঙ্গে আমাদের মন্ত্রী কিংবা উপদেষ্টাদের ঠাট্টা তামাশা নতুন কিছু নয়। বিএনপি নেতা শেখ রবিউল আলমকে যখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে সড়ক পরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের চাবি তুলে দিলেন, এমন কোনো মানুষ ছিলেন না বা নেই যারা বিস্মিত হননি, অবাক হননি। এবং অনেকে কারণ খুঁজতে দাঁড়িয়ে গেলেন যে শেখ রবিউল আলমের মতন মধ্যম সারির একজন নেতাকে কিভাবে এমন গুরুত্ব সব মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। বিএনপির মধ্যে আর কোনো অভিজ্ঞ কিংবা সিনিয়র নেতা কি নেই যে যাদেরকে এই মন্ত্রণালয়গুলো ভাগ করে দেওয়া যেত না? এবং শেখ রবিউল আলম এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে যে ধরনের কথাবার্তা বলছেন, মন্তব্য করছেন, স্রেফ মানুষের সঙ্গে তামাশা। এবং এরকম কয়েকজন মন্ত্রী অন্তত বিএনপি সরকারের এই মেয়াদে থাকলে তারেক রহমান সরকারের পতনটা খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। এই ঈদকে কেন্দ্র করে মহা কিছু ঘটিয়ে দেওয়া হবে এমন সব নির্দেশনা জারি করা হলো, অতিরিক্ত ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল করা হবে, জেল জরিমানার হুমকি দেওয়া হলো, কিন্তু বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ
খুবই সামান্য, বরং কাজে কাজ তো কিছুই নয়, সাধারণ মানুষের সঙ্গে যেন একের পর এক তামাশা করে চলেছেন শেখ রবিউল আলম। একের পর এক চটকদার বক্তব্য দিচ্ছেন, মানুষের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন। গত বছরের তুলনায় এবার ঈদযাত্রাকে কেন্দ্র করে গণপরিবহনে ভাড়া আদায়ের ক্ষেত্রে যে শুধু মহোৎসবই চলছে তাই নয়, বরং গত 20 বছরের মধ্যে এবার নৈরাজ্য সৃষ্টির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করা হয়েছে, এমন দাবি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। তারা রীতিমতো সংবাদ সম্মেলন করে নানান ধরনের তথ্য উপাত্ত আমাদের সামনে তুলে ধরেছে। যেমন ঢাকা থেকে পাবনা এবং নাটোরগামী 500 টাকার নিয়মিত ভাড়া নেওয়া হচ্ছে 1200 টাকা, ঢাকা থেকে রংপুরের 500 টাকার ভাড়া 1500 টাকা, ঢাকা থেকে ময়মনসিংহর 250 টাকার লোকাল বাস ভাড়া নেওয়া হচ্ছে 600 টাকা, অন্যান্য রুটে কোনো কোনো ক্ষেত্রে 250 টাকা জায়গায় 750 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তো এই যে নৈরাজ্যকর নানান ধরনের তথ্য উপাত্ত পরিসংখ্যান, এই সব কিছুকে ছাপিয়ে এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সড়ক মন্ত্রী, রেলপথ মন্ত্রী এবং সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের উদ্ভট বিতর্কিত নানান ধরনের মন্তব্য। মানুষ রীতিমতো ত্যক্ত বিরক্ত এই মন্ত্রীর কথাবার্তায়। এবারে ঈদযাত্রায় যে ভাড়া দ্বিগুণ তিনগুণ নেওয়া হচ্ছে, 20 বছরের রেকর্ড সৃষ্টি করা হয়েছে, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, এই সব কিছুকে অস্বীকার করে শেখ রবিউল আলম কি বলছেন একটু আপনাদের সামনে তুলে ধরি। তিনি যাত্রী কল্যাণ সমিতির এসব তথ্যকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বৃহস্পতিবার গাবতলী, মহাখালীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করলেন, যাত্রীদের সঙ্গে কথা বললেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক পর্যায়ে তিনি বলছেন, এবারে ঈদে যাত্রীদের কাছ থেকে কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, বরং কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক কম নেওয়া হচ্ছে। কেমন কম নেওয়া হচ্ছে তারও একটু উদ্ভট ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে সাধারণত চার্টের চেয়ে কম ভাড়ায় বাস স্টপেজ থেকে যাত্রীরা গিয়ে অভ্যস্ত, তালিকায় টাঙানো নির্ধারিত ভাড়ার চেয়ে নাকি যাত্রীদেরকে কম টাকায় নেওয়া হয়। এটি কবে কোন কোশ্মিনকালে নেওয়া হলো আমাদের মনে পড়ে না, এমন কোনো রেকর্ড অন্তত আমাদের চোখ পড়ে না। তিনি বলছেন যখনই যাত্রী চাপ কম থাকে তখন চার্টের চেয়েও কম ভাড়ায় বাস মালিকরা যাত্রী নেন। এখন চার্টের নির্ধারণ ভাড়াটাই নেওয়া হচ্ছে। যেসব যাত্রী কম ভাড়ায় যেত বা গিয়ে অভ্যস্ত তাদের কাছে মনে হচ্ছে ভাড়া বেশি নিচ্ছেন মালিকরা। বুঝুন অবস্থা। মানে আমাদের এই মন্ত্রীরা সবসময় এই যে পরিবহন মালিকদের পক্ষ নেবে, তারা সড়ক পরিবহন ফেডারেশনের পক্ষ নেবে, সমিতির পক্ষ নেবে, সাধারণ মানুষের পক্ষে থাকবে না। তিনি আবার বলছেন যে মাঝপথের যাত্রীদের কাছ থেকে গন্তব্যস্থলের পুরো ভাড়া আদায় করাটাও যৌক্তিক। যেমন ধরুন ঢাকা থেকে সিরাজগঞ্জের বাসে উঠলো, টাঙ্গাইলে নামবে কোনো এক যাত্রী, তার কাছ থেকে পুরো ঢাকা সিরাজগঞ্জে ভাড়া নেওয়া হবে, এটিও নাকি যৌক্তিক। তার কারণ বাসের ভাড়া নির্ধারিত হয় পূর্ণ রুটের ব্যয়ের উপর ভিত্তি করে। কোথায় পেয়েছেন উনি এটি? যখন ঢাকা থেকে খুলনায় কোনো গাড়ি আসে তখন তিনি কি গোপালগঞ্জের পর্যন্ত যে ভাড়া, মানে সেটি খুলনা ঢাকার পুরো ভাড়াটা নিয়ে নেবেন? এমন তো হয় না, অথচ তিনি যুক্তি দিচ্ছেন। এর আগে এই মন্ত্রী শপথ নেওয়ার পরপরই তুমুল বিতর্কের সৃষ্টি করেছিলেন যে সড়ক বা টার্মিনালে যা ঘটছে, যেসব চাঁদাবাজির ঘটনা ঘটছে সেগুলো আসলে চাঁদাবাজি নয়, সেগুলো সমঝোতার ভিত্তিতে নেওয়া হচ্ছে। সমঝোতার ভিত্তিতে যে টাকাগুলো তোলা হয় সেটি নাকি চাঁদা নয়, সেটি শ্রমিকদের কল্যাণে নাকি ব্যয় হয়। অথচ আমরা দশকের পর দশক ধরে যা জেনে এসেছি সব ভুল, সব মিথ্যা। রেলপথেও হাহাকার চলছে, চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে আমাদের সামনে, তারপরেও সেগুলোর পক্ষে সাফাই গাইছেন তিনি। অনলাইন সার্ভার শক্তিশালী করার ঘোষণা তিনি দিলেন। ঘোষণা দেওয়ার 5 মিনিটের মধ্যেই সাইট অচল হয়ে পড়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠলেন। উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেন 5 থেকে 10 ঘন্টা বিলম্বে ছাড়ছে, শিডিউল বিপর্যয় দেখা দিল। এবং এটি নাকি যাত্রীদের নিরাপত্তার জন্য এই ডিলেগুলো হচ্ছে, বিলম্বগুলো ঘটছে।
ট্রেনের ছাদে ভেতরে তিল ধারণের জায়গা নেই। এসির বগিতে দাঁড়িয়ে থাকা যাত্রীদের কারণে যারা টিকিট কেটেছেন সেই যাত্রীরাও সেখানে ঢোকার সুযোগটুকু পাচ্ছেন না, বসার জায়গা পাচ্ছেন না। এই ব্যক্তি তো নির্মাণ ব্যবসা করতেন, তাই না? ডেভেলপারের ব্যবসা করতেন। সেই ব্যক্তি এখন সড়কপথ, রেলপথ, সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং তার ব্যক্তিগত বিষয় আমি এখানে আলোচনা করতে চাই না, অনেক কিছুই আপনারা জানেন। তাকে নিয়ে মানুষের যে মন্তব্য সেগুলো তারেক রহমানের জন্যই বিপজ্জনক। যেমন ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা লেখা হচ্ছে, অনেক ধরনের কমেন্ট চলছে করা। আমি একটি কমেন্ট শুধু পড়ি। একজন লিখছেন যে, রাস্তায় যখন মানুষ ভাড়ার নৈরাজ্যে দিশেহারা, স্টেশনে যখন মানুষ ট্রেনের টিকিটের জন্য হাহাকার করছে, তখন মন্ত্রী মহোদয় ফিটফাট সুটেড বুটেড হয়ে টার্মিনালে গিয়ে তামাশা করছেন। অথচ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পোশাক পরে মানুষের দোরগোড়ায় যাচ্ছেন, সমস্যার সমাধান করছেন, যা জনমনে আশার আলো জাগাচ্ছে। মন্ত্রীর উচিত হবে, এই সড়ক মন্ত্রীর উচিত হবে দম্ভ ত্যাগ করে প্রধানমন্ত্রীর এই জনবান্ধব আদর্শ অনুসরণ করা, নতুবা সরে দাঁড়ানো। সরে দাঁড়াবেন না। তাদের হাত অনেক লম্বা বিধায় বিএনপির মধ্যে, দলের মধ্যে অনেক অভিজ্ঞ এবং সিনিয়র নেতা থাকা সত্ত্বেও শেখ রবিউল আলমদের মতো মানুষদেরকে এমন গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়, আর তারা সার্কাস দেখান, তামাশা করেন। বরং আমাদের হয়তো দেখতে হবে এসবের চেয়েও আরও গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের চাবি এই রবিউল আলমদের হাতে গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু আখেরে মানুষের ঠিকই কষ্ট হবে, চরম মূল্যটা সম্ভবত দিতে হয় এরকম দলকে এবং দলীয় প্রধানদেরকে। আসসালামু আলাইকুম। যে কোনো নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই মানুষের তুমুল আগ্রহ থাকে ওই সংসদের স্পিকার, নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হচ্ছেন তার দিকে। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ। সেটির উপরে মোটামুটি পক্ষ বিপক্ষে বক্তব্য চলে কয়েকদিন ধরে। কিন্তু এবারের পরিস্থিতি নিঃসন্দেহে একেবারেই ভিন্ন। স্পিকার, ডেপুটি স্পিকার কে হচ্ছেন সেদিকে তো মানুষের দৃষ্টি আছে, যদিও স্পিকারের নাম আমরা এর মধ্যে জানতে পেরেছি। সবচেয়ে বড় কথা, রাষ্ট্রপতি প্রথম অধিবেশনের প্রথম দিনে যে বক্তব্য দিতে যাচ্ছেন, তিনি আওয়ামী লীগ কর্তৃক মনোনীত হলেও সেই আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলবেন, জুলাই গণহত্যা নিয়ে কথা বলবেন, ফ্যাসিবাদ শব্দগুলো নিশ্চয়ই তার বক্তব্যে থাকবে। এদিক থেকে এই অধিবেশন বেশ উপভোগ্য হয়ে উঠবে। এবং একই সঙ্গে ডেপুটি স্পিকার নিয়ে এখনো পর্যন্ত জটিলতা। একই সাথে এই প্রথমবারের মতন কোনো সংসদের প্রথম অধিবেশন সভাপতির আসন ছাড়াই শুরু হতে যাচ্ছে। তাহলে কি হবে? সভাপতিত্ব ছাড়া একটা অধিবেশন কিভাবে চলতে পারে? যেহেতু 2024 যে সংসদ, সেটি 5 আগস্টের অভ্যুত্থানের পরপরই স্পিকার এখনো পর্যন্ত নিখোঁজ। সাধারণ মানুষের কাছে তিনি নিখোঁজ অবস্থাতেই আছেন। আর ডেপুটি স্পিকার শামসুল ইসলাম টুকু, তিনি তো কারাগারে আছেন। অতএব বিগত সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারদের সভাপতিত্ব করার এই মুহূর্তে কোনো সুযোগ নেই। তাহলে কে সভাপতিত্ব করবেন? এই সংসদের নেতা নিঃসন্দেহে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংসদ নেতা হিসেবে তার বক্তব্য শুরু করবেন এবং সংসদ সদস্যদের মধ্য থেকে তিনি একজনকে আহ্বান জানাবেন সভাপতিত্ব করার জন্য। তিনি সভাপতিত্ব করবেন এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত হবেন। এখন স্পিকার, ডেপুটি স্পিকার দুজনই বাংলাদেশের যে সংসদীয় প্রথা সে অনুযায়ী সরকারি দল থেকেই মনোনীত হয়ে থাকেন, নির্বাচিত হয়ে থাকেন। কিন্তু এবার আমরা স্পিকারের নামটি এর মধ্যে জেনেছি, ঘোষণা করা হয়েছে নাম নুরুল ইসলাম মনি, বিএনপি ভাইস চেয়ারম্যান। তিনি স্পিকার হিসেবে নির্বাচিত হবেন। কিন্তু গলতটা বেঁধেছে ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে। ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন? তবে
বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ডেপুটি স্পিকারের পদটি জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছে তাদের সংসদ সদস্যদের মধ্য থেকে মনোনীত করার জন্য। কিন্তু জামাত এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য প্রদান করেনি। আকারে ইঙ্গিতে বা ভাবে তারা জানিয়েছে যে তারা এই পদ দিতে ইচ্ছুক নয়। তাহলে কি হবে? ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন? জামাত বলছে যে আগে বিএনপিকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, যেহেতু আমরা জানি যে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। কিন্তু জামাত এবং এনসিপির প্রতিনিধিরা দুটি বিষয়ে শপথ নিয়েছেন। সেই জায়গা থেকে জামাত এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, তারা জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। কিন্তু বিএনপি ডেপুটি স্পিকারের পদ শুরুতেই জামাতকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে প্রমাণ করতে চাইছে জাতীয় জুলাই সনদের যেখানে যেখানে তাদের আপত্তি ছিল এগুলো বাদে আর সব তারা মেনে নিতে প্রস্তুত রয়েছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। এখন কথা হচ্ছে জামাত কি করবে? জামাত কি তাহলে নিচ্ছে না চূড়ান্তভাবে? আমার যতদূর ধারণা জামাত হয়তো শেষমেশ ডেপুটি স্পিকারের পদটি নিতে পারে। এবং এর মধ্যে আমরা জানি জামাতকে প্রস্তাব দেওয়া হলেও জামাতের শরিক হিসেবে এনসিপির পক্ষ থেকে এই পদের জন্য দাবি জানানো হয়েছে চিঠি দিয়ে। তারা চায় এনসিপির সদস্য সচিব আক্তার হুসাইনকে ডেপুটি স্পিকার করতে। জামাত এ বিষয়ে কোনো কথা বলেনি। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার যিনি বলছেন যে আমরা মোটামুটি নাকচ করেছে এই প্রস্তাব, বলতে হবে বিএনপির যে প্রস্তাব এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি, এটা সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। আবার জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন সংবিধানের আলোকে সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পেলে ডেপুটি স্পিকার পদ নিয়ে ভেবে দেখবে জামাত। তারা বলছেন লিখিত প্রস্তাব দেওয়া হোক, তবে সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে সরকারকে। উদ্যোগ একটু সফট করে বলেছেন আবদুল্লাহ তাহের সাহেব। এবং যেটি বলছিলাম যে সেখান থেকে মনে হচ্ছে জামাত শেষমেশ এই পদটি নিয়ে নেবে। তার কারণ এর আগে যেদিন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিলেন সেদিন তো জামাতের পক্ষ থেকে সকাল 9টায় বলা হলো গণমাধ্যমের সামনে যে বিএনপির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে তার মানে তাদের প্রতিনিধিরা এমপি হিসেবেই শপথ দেবেন না। কিন্তু আমরা দেখলাম যে 2 ঘন্টার মধ্যে তারা ইউটার্ন নিয়ে নিল এবং একই সঙ্গে দুটি বিষয়ে শপথ নিলেন তারা, এবং এটির মধ্য দিয়ে নিঃসন্দেহে অনেকটা জটিলতারই সৃষ্টি করলেন। অতএব যদিও এখনো পর্যন্ত খানিকটা অনিশ্চিত যে কি হতে যাচ্ছে ডেপুটি স্পিকারের পদ নিয়ে, যদি না নিতে চায় নিবে না, তাতে কি খুব বেশি ক্ষতি হবে? বিএনপির মোটামুটি এই বিষয়ে প্রস্তুতি রয়েছে। যদি জামাতের পক্ষ থেকে কোনো নাম না দেওয়া হয় এই পদের বিপরীতে, তাহলে তাদের মধ্য থেকেই আলোচিত যে কজন রয়েছেন তাদের মধ্য থেকেই ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করা হবে। কিন্তু অনেকে বলছেন যে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনকে ঘিরে যে ঐকমত্যের বার্তা সরকার দিতে চেয়েছিল, বিএনপি দিতে চেয়েছিল, তা এখন শর্ত সাপেক্ষ রাজনৈতিক সমীকরণে আটকে যাচ্ছে। আমার মনে হয় না এটি কোনোভাবে আটকে যাওয়ার মতো কোনো বিষয়। কিছুই হবে না, না নিলে কি হবে, এমন কোনো মহাভারত অশুদ্ধ। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য, একটি আশঙ্কা এবং তার কাছে দেওয়া পশ্চিমাদের একটি প্রস্তাব নতুন করে তুমুল আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে ভারত জুড়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম তাদের রিপোর্টিংয়ের একটি বিশেষ অংশ জুড়ে এই বিষয়টি নিয়ে আলোচনার তুঙ্গে রেখেছে। সেটি হচ্ছে, আপনাদের নিশ্চয় মনে আছে শেখ হাসিনা বলেছিলেন যে এই বাংলাদেশের একটি অংশ এবং মিয়ানমারের একটি অংশ মিলে একটি খ্রিস্টান রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, চক্রান্ত চলছে, তার কাছে বিশেষ বিশেষ প্রস্তাব দেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকারের যে পতন ঘটেছিল 2024 5 আগস্ট,
তার ঠিক 2.5 মাসের কম সময় আগে তিনি একটি জনসভায় এবং 14 দলীয় জোটের একটি বৈঠকে তিনি এসব মন্তব্য করছিলেন। কেন এই বিষয়টি নতুন করে আলোচনায় জন্ম দিচ্ছে বা যে আলোচনায় জন্ম হয়েছে সে বিষয়ে আমি আসছি। খুব যুক্তিসঙ্গত কারণে এই ভারতের বিভিন্ন গণমাধ্যম এই বিষয়গুলো তুলে আনছে। তার আগে একটু মনে করিয়ে দিই শেখ হাসিনা হুবহু কী বলেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারে একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে। বঙ্গোপসাগরে একটি ঘাঁটি করবে তারা। এর কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা আমি হতে দেব না, এবং আমি যে হতে দেব না এটিও আমার একটি অপরাধ। এবং তিনি বলছেন যে তার কাছে একজন সাদা চামড়া মানুষ এসে প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের ভূখণ্ডে একটি বিদেশি রাষ্ট্রকে বিমান ঘাঁটি তৈরির অনুমতি দিলে তার ক্ষমতায় টিকে থাকা কষ্টকর কিছু হবে না, বা টিকে থাকাটা সহজ হবে। এটি সত্য কথা। তার এই বক্তব্য নিয়ে অনেকেই হাসাহাসি করছিলেন, আমরা অনেকেই পাত্তা দেইনি। আমরা বলছিলাম যে এটি হয়তো তার একটি নতুন পরিকল্পনা, এটি দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছেন, এমন অনেকেই মন্তব্য করেছিলেন। কিন্তু তার এই বক্তব্য মাঝে মধ্যেই সত্য প্রমাণিত হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে কথিত করিডোরের দাবি করছিল জাতিসংঘের মাধ্যমে, তারা তো আর সরাসরি বলছিল না, জাতিসংঘের প্রস্তাব ছিল এটি, এবং জাতিসংঘকে তারা সামনে নিয়ে এসেই এই করিডোরের প্রস্তাব দিয়েছিল। সেটি ডক্টর ইউনূস সরকার করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর তুমুল আপত্তির মুখে ইউনূস সরকার সেটি করতে পারেনি। এখনও সেটি করার পরিকল্পনা যে একেবারে থেমে গেছে সে কথা আমরা বলতে পারি না। এখন বিষয় হচ্ছে ভারতে কেন এখন তুমুলভাবে এই বিষয়টি নতুন করে আলোচনায় আসছে, এবং শেখ হাসিনার সেই বক্তব্যটি উদ্ধৃত করে রিপোর্টিং করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে গত শুক্রবার কলকাতার বিমানবন্দর থেকে কুখ্যাত আমেরিকান ভাড়াটের সৈন্য ম্যাথু ভ্যান ডাইককে গ্রেপ্তার করেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA, এবং সেই সঙ্গে দিল্লি এবং লখনৌ থেকে গ্রেপ্তার করা হয়েছে ইউক্রেনের 6 জন নাগরিককে। তাদের চলাফেরা, তাদের কর্মকাণ্ড খুবই সন্দেহজনক মনে হচ্ছিল, এবং অনেকখানি প্রমাণিত হয়েছে যে তারা উত্তর পূর্ব ভারতে বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিল। এবং এই ঘটনার পরপরে শেখ হাসিনার সেই বক্তব্যটিকে কেন্দ্র করে নানান ধরনের রিপোর্টিং, নানান ধরনের আলোচনা শুরু হয়েছে। ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে বাংলা এই সময় সহ বিভিন্ন গণমাধ্যমে একই রকমের রিপোর্ট প্রকাশিত হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে অবৈধভাবে অশান্ত মিয়ানমারে নিয়মিত যাতায়াত চালিয়ে যাচ্ছিল আটককৃতরা। NIA এর দাবি আটককৃতরা ইউরোপ থেকে বিপুল পরিমাণ ড্রোন এনে মিজোরাম এবং মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং বা এথনিক আর্মড গ্রুপগুলির কাছে তুলে দিচ্ছে। মিয়ানমারের রুট এবং ভূ রাজনৈতিক ছক সম্পর্কে এখানে বলা হচ্ছে যে 2025 সালের মার্চ মাসে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিজোরাম বিধানসভায় উপস্থিত হয়ে তিনি জানিয়েছিলেন যে ইউক্রেন যুদ্ধে লড়া সেনারা মিজোরাম হয়ে মিয়ানমারে যাচ্ছে, সেখানে তারা বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষক ব্রহ্মচেলানির বক্তব্য এখানে তুলে আনা হয়েছে যে তিনিও বলেছিলেন আমেরিকার ছায়া যুদ্ধ এরই মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছে গিয়েছে, এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে আমেরিকা। ব্রহ্মচেলানির বক্তব্য বা তার দাবি। এবং এখানে বলা হচ্ছে যে সেই সময়ে মিজোরামের মুখ্যমন্ত্রী যে দাবি করেছিলেন NIA এর হাতে ভ্যান ডাইকার মতো কুখ্যাত মার্সেনারির গ্রেপ্তারিতে তাই সত্য বলে প্রমাণিত হয়েছে বলে মনে করছেন গোয়েন্দা বিশেষজ্ঞরা। এখন এই যে ভ্যান ডাইককে গ্রেপ্তার করা হলো, যুক্তরাষ্ট্রের ভাড়াটে সৈন্য, তাকে গ্রেপ্তারের পরপরই রুশ গণমাধ্যম স্পুটনিক
ইন্ডিয়া, সেটিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রতিরক্ষা বিষয়ক একজন বিশেষজ্ঞ উত্তম দেবনাথ। তিনি বলছেন যে আমেরিকা দীর্ঘদিন ধরেই উত্তর পূর্ব ভারতে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, যাতে সেখান থেকে সহজে চীনের উপর নজরদারি এবং চরবৃত্তি চালানো যায়। এনআইএর হাতে আটক ইউক্রেনীয় এবং আমেরিকানদের সেই একই চক্রের অংশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমেরিকার ডিপ স্টেটের খেলা বা সরাসরি মার্কিন রাষ্ট্রের যেই পরিকল্পনা আমরা মিয়ানমারকে কেন্দ্র করে জানি, তারা বর্মা অ্যাক্ট নামে যে একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছিল 2022 সালে, সেটির মাধ্যমে যে কোনো মূল্যে তারা মিয়ানমারে ঢুকতে চায়। মিয়ানমারের খনিজ সম্পদের উপর তাদের নজর রয়েছে এবং সেখানে ঢুকতে পারলে চীনের বিষয় বা ভারতের বিষয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে সেগুলোও তারা রপ্ত করতে পারে। নানান ধরনের হিসাব নিকাশ রয়েছে এবং যার অংশ ছিল করিডর। এখন শেখ হাসিনা যে কথাগুলো বলেছিলেন, আমরা যদিও সেই সময় অনেকে উড়িয়ে দিয়েছিলাম, খোদ ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন সেটি নিয়ে আলোচনা করছেন। শেখ হাসিনা তো এখন বাংলাদেশে নেই, যে তারা এখন এই বিষয়গুলো আলোচনায় নিয়ে এসে শেখ হাসিনার প্রতি তারা কৃতজ্ঞতা জানাবেন বা তার কৃতিত্ব তুলে ধরবেন, এমনটা মনে করার কোনো কারণ নেই। এবং আমি নিজে এটুকু মনে করি যে এই পরিকল্পনাগুলো নিশ্চয়ই আমাদের দেশের যে মাটি, তাতে যাদেরকে অপ্রেস মনে করা হবে, নির্যাতিত মনে করা হবে, তারাই কিন্তু পপুলার হতে থাকবে। এখন কিন্তু আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা কিন্তু সবাই সক্রিয় হয়ে গেছে। হয়তো মিটিং মিছিল হয়তো টেকনিক্যালি এখন করতেছে না, হয়তো করবে। অনেকে জামিন পাওয়া শুরু করে দিছে, জামিন পাওয়া শুরু করে গেছে। কতদিন আটকায় রাখবে? একটা একটা দলের কোটি কোটি সমর্থক রয়েছে, সেই দলকে তো আটকায় রাখতে পারবে না। এবং আমি তো মনেও করি যে এটা অন্তত পক্ষে এই সরকার এটা একটা সেটেল করা উচিত এই ইস্যুটা। এখন এই সরকারের যে তার যে প্রধানমন্ত্রীর যে ধরেন অফিস এবং যে সব মন্ত্রী এমপি আছে, সবাই কোঅপারেশন লাগবে। এটা একটা সরকার চালানো তো পুরা সংসদ বলেন, ধরেন প্রধানমন্ত্রীর সেক্রেটারিয়েট বলেন, প্রধানমন্ত্রী অফিস বলেন, তার হয়তো রিসার্চ সেল আছে, সবার কোঅপারেশন লাগবে। আমি তো জানি যে ওনার যে পার্সোনাল যে ইয়ে আছে, ধরেন প্রেস উইং আছে, গুলশান অফিসে আছে, আপনার তেজগাঁতে অফিস আছে ওনার, সেখানে তো দুর্নীতিবাজ আছে, সেখানে তো গুপ্ত জামাত আছে, আমি চিনি। এই দল তো টিকিয়ে রাখতে হবে, নিরঙ্কুশ জাতীয়তাবাদী একটা দল, মধ্যবর্তী দল করতে হবে। আমরা কোনো রেডিক্যাল বা ডিক্টেটরিয়াল দল দেশে টিকবে না, এটা আমরা ভালো বুঝি। সুতরাং এই দলটাকেও কিন্তু ঠিক করতে হবে, তাছাড়া উনি সরকারে ভালো করতে পারবেন খুব কঠিন, রাস্তা খুব কঠিন। মানে তার জন্য কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দুর্নীতিবাজ এবং গুপ্ত জামাত? গুপ্ত জামাত আপনি বলেন তো দেখি, যখন আপনার ইয়েতে গেছে ইলেকশন, যখন প্রচারণায় তিনি বেরিয়েছিলেন, অমুক জায়গায় ইপিজেড আছে, উনি ঘোষণা দিচ্ছেন এখানে ইপিজেড করা হবে, কে তাকে মিসগাইড করলো বলেন তো? আপনি দেখেন এই সংসদে নবীন সংসদ সদস্য কিন্তু প্রায় 70%, এবং ব্যবসায়ী তাই, ব্যবসায়ী তাই। আবার এখানে ব্যাংক ডিফল্টার আছে, তারপরে বিদেশ দ্বৈত নাগরিক আছে। এই এই সংসদটাও কিন্তু আমরা যে ফেসিবাদী হাসিনার সময় যে সংসদ ছিল, সেই সংসদের সাথে এখানে তরুণ সংসদ সদস্য আসছে বেশি, কিন্তু পরিবর্তন খুব একটা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আগে তো এত দ্বৈত নাগরিক ছিল, গোপনে ছিল, এত প্রকাশ্যে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমরা আপনাকে। জানেন যে কথায় আছে মর্নিং শোজ দ্য ডে, এই জন্যই কথাটা উচ্চারণ করলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিএনপি সরকারের 1 মাস পূর্তি হয়েছে। 5 বছর সময়ের যে প্রথম মাসটি, সেটি আসলে কোন চিত্র আমাদের সামনে উপস্থাপন করছে? কতটা সফল হতে পারে সরকার? এই 1 মাসের মধ্যে কি উদ্যোগ নিয়েছে, বা এরই মধ্যে যেই আম অসঙ্গতি বা নানান ক্ষেত্রে যে অভিযোগগুলো এসেছে, সেগুলো আমরা কতটা বিবেচনায় নেব? সে বিষয়ে আপনার কাছ থেকে কিছুটা জানবো। প্রথমে আমি জানতে চাই,
পজিটিভ সাইড গুলো নিয়ে আলোচনা করতে চাই। আপনার দৃষ্টিতে এই ১ মাসে বিএনপি সরকারের পজিটিভ সাইড কি দেখছেন? কি লক্ষণ আপনার সামনে উপস্থিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, মূল যে নির্বাচনে ইশতেহার দিছিল, ইশতেহারে যে কমিটমেন্ট গুলি, প্রতিশ্রুতিগুলি, সেটা বিদ্যুৎ বেগে বাস্তবায়ন শুরু করেছে। যেমন ধরেন ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জেম, পুরোহিতদের ভাতা দেওয়া, তারপরে খাল খনন, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি। এটা তো সময় লাগবে, তো জি, এখনই মন্তব্য করা কঠিন। তবে একটা প্রশ্ন আছে যে আপনি এই যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে, সোশ্যাল সেফটি নেট, এটার কিন্তু বাজেট সংসদে অনুমোদন করতে হয়। ধরেন খাল খননের তো বাজেট ছিল না, তারপরে ধরেন ফ্যামিলি কার্ডের বাজেট ছিল না। এই বাজেট তো নিশ্চয়ই আগের বাজেট থেকে ব্যয় করা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু সংবিধান কিন্তু বলা আছে যে বাজেটে পাশ করতে হয়। অবশ্য এটাও বলা আছে, যদি বাজেট সেশন দেরিতে থাকে তাহলে এমার্জেন্সি করতে পারে, কিন্তু সেটা অধ্যাদেশ দিয়ে, প্রেসিডেন্টের অধ্যাদেশ দিয়া। কিন্তু অধ্যাদেশও কিন্তু দেখি নাই। তবু আমি বলবো যে এগুলো যেহেতু করা দরকার, বাজেট আছে, করতেছে, এটা বুঝলাম। কিন্তু ধরেন এখন যদি প্রশ্ন করেন যে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আপনি এখনো দেখেন, যাদেরকে জেলে নেওয়া হয়েছে, কিছু লোক ছেড়ে দিচ্ছে, এটা ঠিক। আমার গত কালকেও আমি ইত্তেফাকে 100 স্যাম্পল সার্ভে তারা করে দেখিয়েছে যে ওখানে আপনার বিএনপি, জামাত, আওয়ামী লীগ সব দলের ভিতরে ব্যক্তিগত রেষারেষি এবং ব্যক্তিগত সমস্যার কারণে অনেকের জমি জমা নিয়ে মামলা করেছে, এবং সেখানে খুনের মামলা দেওয়া হয়েছে। এবং আছে যে জুলাই অ্যাক্টিভিস্ট, তাদের বিরুদ্ধে খুনের মামলা, এরকম। কিন্তু এগুলো তো যাচাই বাছাই করা, এবং কোর্ট তো সচল করতে হবে। এগুলো কোর্ট নিশ্চয়ই বুঝতে পারবে। এগুলো আপনার মনে হয় যে এই যে আপনার সেই খন্দকার মোস্তাক আহমেদের সময় যেমন জেল ভরে গেছে, এরপরে ডক্টর ইউনূসের সময় যে পরিমাণ জেল ভরে গেছে, এখন তো মানুষ সোজা হয়ে জেলখানায় শুতে পারে না। সুতরাং আমার কথা হচ্ছে যে ফৌজদারি অপরাধ যদি কেউ করে, তার বিচার হবে, কিন্তু কোর্টে তো উঠাতে হবে, হিয়ারিং তো হতে হবে। সেই হিয়ারিংটা তো খুব স্লো। যেমন আমাদের সাংবাদিক বহুদিন যাবৎ টকশো করছে, আনিস আলমগীর, সে তো অকারণে বহুদিন যাবৎ জেল খেটে আসলো, তার কেসটা তো হিয়ারিং হয় নাই। আমাদের বলেন সারা বাংলাদেশে বোধহয় 250-র উপরে সাংবাদিক ধরে নেওয়া হয়েছে, জেলে ঢুকছে তো বেরোয় না, বেরোলে তাদের কেসও হিয়ারিং হয় না। আমার বক্তব্য হচ্ছে, সাংবাদিক বলেন, যে কেউ বলেন, ফৌজদারি অপরাধের বাইরে কেউ নাই। ফৌজদারি অপরাধ যদি করে থাকে, সেটা যদি নিরপেক্ষভাবে তদন্ত হয়, সে দোষী সাব্যস্ত হলে বিচার করুক, কিন্তু বাকিদেরকেও তো হিয়ারিং দিয়ে রিলিজ করতে হবে। এই দ্বিতীয়ত হতে ধরেন, এই যে চাঁদাবাজির অভিযোগ ছিল ইলেকশনের আগে, দেখেছি চাঁদাবাজি, দুই বিএনপির কর্মী নেতারা চাঁদাবাজি করে, এবং বলা হয়েছে এই চাঁদাবাজি কিন্তু এখনো শেষ হয় নাই। আবার চাঁদাবাজিতে ধরেন জামাত ইসলাম কিন্তু প্রাতিষ্ঠানিক চাঁদাবাজ। যতগুলো একটা এনজিও ক্যারেক্টারের সংগঠন আপনি দেখেন, তাদের বহু প্রতিষ্ঠান আছে, সেখানে শুধু জামাতের সমর্থক তারা কেউ চাকরি করতে পারে না। অর্থাৎ জামাত তো একটা সার্বজনীন দলই নয়, রাজনৈতিক দলই নয়। এই জন্য আমি বলি যে তারা তো এই যে যে সব প্রতিষ্ঠানে, বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশে করছে, সেই প্রতিষ্ঠানে শুধু জামাতের কর্মী ছাড়া চাকরি করতে পারবে না, আবার রাজনীতিও করতে চাইবে, দুটো তো একসাথে চলবে না। আবার গুপ্ত রাজনীতি, যে বিএনপি যে ভোট 2/3 মেজরিটি ভোট পেয়েছে, এই ভোট সবটাই কিন্তু বিএনপির পজিটিভ ভোট না, অর্থাৎ এক্স্যাক্টলি। জামাতকে ঠেকানোর জন্য ভোট দিয়েছে। আহ, আপনি চাঁদাবাজির বিষয়ে বা চাঁদাবাজির বিষয়ে একটু গুরুত্ব দিচ্ছিলেন। নিঃসন্দেহে চাঁদাবাজির অভিযোগ গুরুতর ভাবে নির্বাচন আগে যেটি ছিল সেটি এখনো পর্যন্ত রয়েছে, এবং এর কথা হচ্ছে তৃণমূল পর্যায়ে যথেষ্ট পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, তা নিয়ে নানান ধরনের সংঘর্ষ সংঘাতের সৃষ্টি হচ্ছে। কেন চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, আমার প্রশ্ন হচ্ছে সেটি। মানে আমরা দেখেছি নির্বাচনের আগে কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে বিএনপি হাইকমান্ড থেকে। কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? এর পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে, ঠিক আমরা পুরনো অপসংস্কৃতি দেখতে পাচ্ছি, দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে, সিটি কর্পোরেশনের আহ প্রশাসক হিসেবে কিংবা জেলা
পর্যায়ে প্রশাসক হিসেবে দলীয় নেতাদের কর্মী মানে নেতাদেরকেই নিয়োগ দেওয়া হচ্ছে, কেন এর বাইরে বের হতে পারছে না? মানে এগুলো তো স্টাডি করার কথা, তাই না? বিএনপি দীর্ঘদিন সরকারের বাইরে তারেক রহমান সেই ধরনের প্রস্তুতি নিয়ে আসছে। কিন্তু আমরা মানে কেউ যদি বলে না এগুলো প্রস্তুতি নেওয়ার বিষয়, একদিনে সব সম্ভব না। বিএনপির ক্ষেত্রে তো আমরা সেটি তড়িৎ গতিতে আশা করতেই পারি নাকি? না, এখানে দুটো দিক আছে। কারণ আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচের ছাত্র ছিলাম। তখন দূরবীন দিয়ে দেখতে হতো যে ভিসি কোনো দিকে আদর্শের দিকে অনুগত কিনা। আমি আচ্ছা। সায়েন্টিস্ট প্রফেসর প্রফেসর মফিজউদ্দিন সাহেবকে পেয়েছি প্রথম ভিসি। তারপরে প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, সৈয়দ আলী হাসান, আমার পরিষ্কার মনে আছে, ডক্টর এনামুল হক, সৈয়দ আলী হাসান, এইভাবে ডক্টর কামাল হোসেন, এইভাবে ভিসি পেয়েছি। তারা তো ভিসির চেয়ারে বসে কখনো পক্ষপাত রাজনৈতিক ইয়ে করে নাই, পক্ষপাতিত্ব করে নাই। অর্থাৎ তখন কিন্তু এই ভিসি যখন একটা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হতো, সব চাইতে যোগ্য প্রতিষ্ঠিত ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হতো। আগে কিন্তু আপনার ধরেন আমাদের বাংলাদেশে একটা আছে 4টে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, আর একটা ইউনিভার্সিটি। সেখানে সিনেটে প্যানেল করে 3 জনের, প্যানেল করে প্রেসিডেন্টের রাষ্ট্রপতির কাছে আছে, তার ভিতরে একজনকে ভিসি বানায়। তো ওটা তো ওই গণতন্ত্র কাজ করে নাই। এখন এখন যেটা ভিসি করা হয় সেটা হলো আপনার সবাইকে বলতে পারবেন যে এখন যে ভিসি গুলো করা হয়েছে সবাই বিএনপির নেতাকর্মী, এর বাইরে করা হয় নাই। ডক্টর ইউনূস সরকারের 1.5 বছরে বিনিয়োগ তো একেবারে শূন্যের কোঠায় ছিল, এবং এখনো পর্যন্ত সেই ধরনের কোনো উদ্যোগ আমাদের সামনে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি 1 মাসের মধ্যে। আমরা বলছিলাম যে 1 মাসের মধ্যে বিনিয়োগ আনতে হবে, তবে তেমন কোনো ধরনের উদ্যোগ আমাদের চোখে পড়েনি। বিডার যিনি নির্বাহী চেয়ারম্যান, সেই ডক্টর আশিকুর রহমান একেবারে অপার মাঠ ঢেকে অনেকে বলেন তিনি শুধু হাম্বি-তাম্বি নিয়ে আছেন, নানান ধরনের শো অফ নিয়ে আছেন। সেই ব্যক্তি এখনো রয়ে গেছেন, তিনি আবার বড় বড় গল্প দিচ্ছেন। আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে শুরুতেই আমরা দেখলাম যে চরম একটা বিতর্কের সৃষ্টি হলো। ইতিহাসে প্রথমবারের মতন দলীয় বিবেচনায় একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো, এবং রাজস্ব আহরণ কিংবা অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো মানে চাঙ্গা করার যা নানান ধরনের প্রক্রিয়া রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে এই যে ২-১টি সিম্পটম আমাদের সামনে উপস্থিত হয়েছে, এগুলোতে মানুষ নেতিবাচক ধারণা পোষণ করছেন। আপনার দীর্ঘদিনের রাজনৈতিক এটা অভিজ্ঞতা থেকে হচ্ছে আমার কাছে যেটা, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা মানে সরকারের ভিতরে সরকার আছে, প্রধানমন্ত্রী এটা জানে বলে আমার কাছে মনে হয় না। ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে সরিয়ে দেওয়া হলো, তার বিকল্প তাকে দেওয়া হলো। এ পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর সবসময় অর্থনীতিবিদ, বিখ্যাত অর্থনীতিবিদ হতো, হ্যাঁ, এবং তার রিপ্লেস করা হলো একজন ব্যবসায়ী এবং দলীয়, সে ব্যাংকরাপ্ট ছিল। তা আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা সরকারের নীতি আদর্শ আলাদা থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমি এটা বলবো না গভর্নর তো আপনার, তাকে তো টেলিফোন করে চায়ের দাওয়াত দিলে বা টেলিফোন করে বললেও হতো, বা যে আমরা একটা নতুন আমাদের পলিসি আছে নিজস্ব, আপনি যদি আমরা নতুন গভর্নর দিতে চাই, তিনি তো থাকতেন না। তারপরে আপনি দেখেন ব্রিটিশ ব্রিটেনে এয়ারপোর্টে নেমেই, হ্যাঁ, আপনার ফরেন উপদেষ্টা আপনার সে প্রতিমন্ত্রী স্ট্যাটাসে এয়ারপোর্ট থেকে বলে দিল যে অ্যাম্বাসেডর নাই, আজকের থেকে অ্যাম্বাসেডর নাই, ঘোষণা দিয়ে দিল। বলেন এইভাবে একটা ডিপ্লোম্যাট, ব্রিটিশ ব্রিটিশ ডিপ্লোম্যাট এইভাবে চাকরি বাদ দিতে পারে? এটা তো পিপলস পারসেপশন। এগুলো যদি ঘটতে থাকে, তারপরে আর একটা মন্ত্রী ছিল, এটা এখন ডাইট ডাউন হয়ে গেছে, আলোচনায় নাই। ওই যে বললো না যে সমঝোতায় নিলে চাঁদাবাজি না, হ্যাঁ, হ্যাঁ। জোর করে নিলে চাঁদাবাজি। এগুলো তো কথা হিসেব করে করতে হবে, হিসেব করে করতে হবে। সুতরাং এগুলা একটা রাজনীতিতে পিপলস পারসেপশন কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, যে কাজটা স্বাভাবিকভাবে হবে সে কাজটা স্বাভাবিকভাবেই করা উচিত। আর দ্বিতীয়ত আপনি দেখেন এই সংসদে নবীন সংসদ সদস্য কিন্তু প্রায় 70%, এবং ব্যবসায়ী তাই, ব্যবসায়ী তাই। তা আবার এখানে ব্যাংক ডিফল্টার আছে, তারপরে বিদেশ দ্বৈত নাগরিক আছে। এই এই সংসদটাও কিন্তু আমরা যে ফেসিবাদী হাসিনার সময় যে সংসদ ছিল সেই সংসদের সাথে এখানে তরুণ সংসদ সদস্য আসছে বেশি, কিন্তু পরিবর্তন খুব একটা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আগে তো
এত দ্বৈত নাগরিক ছিল, গোপনে ছিল, এ তো প্রকাশ্যে আপনার ব্যাংক ঋণ দেয় নাই। ইলেকশন কমিশন থেকে বলে, আমরা শুনছি যে আপনাকে ছেড়ে দিলাম, আপনার ঋণটা দিয়ে দিয়ে, এইভাবেও বলা হয়েছে। অর্থাৎ জেনে শুনে ছাড় দেওয়া হয়েছে, এটাও ঠিক। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে। তবে তারেক রহমান, তিনি 17 বছর ব্রিটেনে ছিল, তার ভিতরে চলন বলনে অনেক সিম্পল, এবং সে ওয়েস্টার্ন কালচার কিন্তু তার ভিতরে আছে কিছু। সে একা তো আর রাষ্ট্র চালাতে পারবে না। এখন এই সরকারের যে তার যে প্রধানমন্ত্রীর যে ধরেন অফিস, এবং যে সব মন্ত্রী এমপি আছে, সবাই কোঅপারেশন লাগবে। এটা একটা সরকার চালানো তো পুরা সংসদ বলেন, ধরেন প্রধানমন্ত্রীর সেক্রেটারিয়েট বলেন, প্রধানমন্ত্রী অফিস বলেন, তার হয়তো রিসার্চ সেল আছে, সবার কোঅপারেশন লাগবে। আমি তো জানি যে ওনার যে পার্সোনাল যে ইয়ে আছে, ধরেন প্রেস উইং আছে, গুলশান অফিসে আছে, আপনার তেজগাঁতে অফিস আছে ওনার, সেখানে তো দুর্নীতিবাজ আছে, সেখানে তো গুপ্ত জামাত আছে, আমি চিনি। উনি চিনতে হবে, তো ওনাকে চিনতে হবে, কারণ মধ্যপন্থী দল বিএনপি এবং জাতীয়তাবাদী দল, এই দল তো টিকিয়ে রাখতে হবে। নিরঙ্কুশ জাতীয়তাবাদী একটা দল, মধ্যপন্থী দল করতে হবে। আমরা কোনো রেডিক্যাল বা ডিক্টেটরিয়াল দল দেশে টিকবে না, এটা আমরা ভালো বুঝি। সুতরাং এই দলটাকেও কিন্তু ঠিক করতে হবে, তাছাড়া উনি সরকারে ভালো করতে পারবেন খুব কঠিন, রাস্তা খুব কঠিন। মানে তার তার জন্য কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দুর্নীতিবাজ এবং গুপ্ত জামাত? গুপ্ত জামাত, আপনি বলেন তো দেখি, যখন আপনার ইয়েতে গেছে ইলেকশন, যখন প্রচারণায় তিনি বেরিয়েছিলেন, অমুক জায়গায় ইপিজেড আছে, উনি ঘোষণা দিচ্ছেন এখানে ইপিজেড করা হবে, কে তাকে মিসগাইড করলো বলেন? এখন ধরেন, এখন আমি পার্টিকুলার পদের কথা বলবো না, তার যে প্রেস উইং আছে, প্রেস উইং এ তো গুপ্ত জামাত আছে। এখন তারে একটা খবর দিয়ে দিল, কি করবেন আপনি? একটা একটা গেল, একটা কাজ করলো, একটা শব্দ এদিক সেদিক করে দিল, কি করবেন আপনি? তার মুখ দিয়ে তো বেরিয়ে যাবে। সে তো যতই বলেন, জুমে বলেন, টেলিফোনে বলেন, 17 বছর না হলেও অন্তত 15 বছর সংগঠন ব্রিটেন থেকে চালিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন এই ব্রিটেনের 16 বছরের তো গ্যাপ আছে। এই গ্যাপে এখন তো প্রত্যেকটা থানায় থানায়, গ্রামের গ্রামের খবর ওনার কাছে নাই। হ্যাঁ, হয়তো দলের খবর আছে, কিন্তু দল তো ভিতরে ভিতরে গুপ্ত জামাতে ভর্তি হয়ে গেছে। আমি তো দেখি গুপ্ত জামাতই তার কাছে কাছাকাছি। একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অনেকে বলছেন যে নিশ্চয়ই একটা মনের ভিতরে সদিচ্ছা রয়েছে, তিনি কাজ করবেন বা কিছু কিছু বিষয় এর মধ্যে তিনি চমক সৃষ্টি করেছেন। কিন্তু এই চমক দিয়ে কতদূর তিনি এগোতে পারবেন? তার সামনে যে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো রয়েছে, একটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে জামাত কিংবা এনসিপি মাঠে নামবে কিনা, সংসদের ভেতরে বাইরে তারা উত্তপ্ত করে তুলবে কিনা, এটি রাজনৈতিক পুঁজি হিসেবে নেবে কিনা, এটি একটা বিষয়। আরেকটি হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে যাওয়া বা আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে ডক্টর ইউনূস সরকারের, সেটি তুলে নেওয়া না নেওয়ার ক্ষেত্রে যে একটি বিশাল চ্যালেঞ্জ, এই দুটি বিষয় কিভাবে হ্যান্ডেল করবে আপনি কি মনে করেন এই বিষয়ে? বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, আরো দলের আছে, 8টা দলের নোট অফ ডিসেন্ট আছে বিএনপি সহ। ওটা তো বিএনপি এখন না মানলেও কিছু করার নাই, জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে, তাদের নোট অফ ডিসেন্ট আছে। সে এখন 2/3 মেজরিটি পাইছে, সে তো বাধ্য না ওটা বাস্তবায়ন করতে। কিন্তু তারপরেও আমার কথা হলো, যদি ছাড় দেওয়া যায়, আপনি দেখেন বিএনপি কিন্তু কিছু ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছে। যেমন বলছে, জুলাই সনদে আছে যে বিরোধী দল থেকে আপনার ডেপুটি স্পিকার হবে। হ্যাঁ, ওনারা কিন্তু আনঅফিসিয়ালি অফার দিয়েছে জামাতকে, যে আপনারা ডেপুটি স্পিকার দেন। হ্যাঁ, তারা দেয় নাই না, জুলাই সনদ সাথে সংসদ সংস্কার পরিষদ প্যাকেজ দিলে এটা বাস্তবায়ন হতে হবে, তাহলে আমরা দেব। তো দেয় নাই আমার প্রশ্ন বিএনপি। হচ্ছে যে জামাত এনসিপি এই জুলাই সনদকে কেন্দ্র করে কি রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে ফেলতে পারে? তারা এটিকে পুঁজি করতে চাইছে বিএনপি কে বেকায়দায় ফেলতে, আপনার কি মনে হয়? আমার মনে হয় পারবে না, কারণ সেই সময় নাই। ধরেন আগের যে এনসিপি ছিল, সেই এনসিপি এখন নাই। জামাত আছে, জামাতের যত লোক রাস্তায় বেরোবে বেরোবে। হ্যাঁ, কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি অবনতি হয়, তারা যদি অস্থিরতা তৈরি করে, তাহলে তো ঠিকই আওয়ামী লীগ ফিরে আসবে। তখন তো ওনারা আবার বিএনপির লুঙ্গির নিচে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আমার আচ্ছা, মনে হয় যে অবস্থা আপনি যেটা বলছিলেন, যে একটা দলকে, আমি বরাবর বলেছি,
গণতান্ত্রিক দেশে কোন দল আরেকটি দলের নিষিদ্ধ চাইতে পারে না, রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। ধরেন আওয়ামী লীগ এই যে এক্সিকিউটিভ অর্ডারে তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করেছে। আচ্ছা, আপনার নেপালে ছাত্ররা অভ্যুত্থান ঘটেছে না, সাথে সাথে প্রধান বিচারপতি কে প্রধানমন্ত্রী বানায় দিছে, সে এসে বসেই বলছে আমরা বাংলাদেশ হতে চাই না, কয়ে ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিছে। এখন তো আমাদের দেশের যে মাটি, তাতে যাদেরকে অপ্রেস মনে করা হবে, নির্যাতিত মনে করা হবে, তারাই কিন্তু পপুলার হতে থাকবে। এখন কিন্তু আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা কিন্তু সবাই সক্রিয় হয়ে গেছে। হয়তো মিটিং মিছিল হয়তো টেকনিক্যালি এখন করতেছে না, হয়তো করবে। অনেকে জামিন পাওয়া শুরু করে দিছে, জামিন পাওয়া শুরু করে গেছে। কতদিন আটকায় রাখবে? একটা একটা দলের কোটি কোটি সমর্থক রয়েছে, সেই দলকে তো আটকায় রাখতে পারবে না। এবং আমি তো মনেও করি যে এটা অন্তত পক্ষে এই সরকার এটা একটা সেটেল করা উচিত, এই ইস্যুটা, যে একটা দলকে আর একটা দল কেন আপনার নিষিদ্ধ করে রাখবে। তাহলে জামাতও তো নিষিদ্ধ ছিল, জামাতেরটা উল্টো হলো কেন বলেন? জামাত তো সেই 71 সালেই নিষিদ্ধ ছিল। হ্যাঁ, এবং ধর্মীয় দল এখন তার যে আচরণ, তাতে তো নিষিদ্ধ থাকাই ভালো ছিল আমার কাছে মনে হয়। হ্যাঁ, ধর্ম নিয়ে কেন রাজনীতি করবে? আবার জান্নাতের টিকিট তাদের। এখন এই জন্য অনেকেই বলে রহস্য করে যে বাইরে অন্তত পক্ষে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আছে, যে কি জামাতকে সমর্থন করলে জান্নাতে যাওয়া যাবে। এখনো মানুষের ভিতরে এইটা আলোচনা জনশ্রুতি আছে। এই জন্য আমি বলি যে এই যে রাজনীতিটা, যে ঘোলাটে রাজনীতি, এটা একটা বড় সমস্যা। তার নিজস্ব পার্টি দল, সেই দলের ভিতরে কিন্তু পুরা সাচ্চা জাতীয়তাবাদী নাই, সেখানে অনুপ্রবেশকারী আছে। সেই দলকে করা, এবং এই যে আওয়ামী লীগ একটা বিরাট দল, তার ব্যাপারে কিন্তু চিন্তা করতে হবে। জামাত রাস্তায় নামতে পারে, এই 11 দল, এটার ব্যাপারেও ভাবতে হবে। সুতরাং রাজনীতিতে এখন যে ধরেন ইশতেহারে কিছু ইস্যু, ধরেন সেফটি নেটের যে কাজগুলি করছে, এই কাজে হয়তো উনি আহ ধরেন জনগণের একটা সমর্থন পাবে, কিন্তু রাস্তায় নামলে তো শেষ পর্যন্ত দেখা যাবে আগের মতো এই জামাত যে লড়াকু, তাতে তো দেখা যাবে 11 দল যে লড়াকু, তাহলে তো আবার ব্যাটেল ফিল্ড হওয়ার সম্ভাবনা আছে রাস্তায়। হ্যাঁ, তো এই জন্য আমি সবচেয়ে মনে করি যে অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে আছে, তারা আলাপ আলোচনা করে যতটুকু সংস্কার করা যায়, ছাড় দেওয়া যায়, বিএনপিকে ছাড় দেওয়া উচিত। এবং জামাত ইসলামকেও কিন্তু আপনার বা 11 দলকেও আপনাকে এটাকে বিবেচনা করতে হবে সব পরিস্থিতি। তবে আপনি দেখেন সংসদে যা দেখেছি, যেটা দেখেছি, তাতে মনে হয় নাই যে জামাত ইসলাম বা 11 দল খুব একটা ছাড় দিবে। তারা ইস্যু তৈরি করে রাখবে। তারা শুরু থেকে অ্যাগ্রেসিভ, প্রচন্ড ভাবে অ্যাগ্রেসিভ মানসিকতা শো করছে আমাদের সামনে। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ। সরকারের এই 1 মাসের একবার চুলচেরা বিশ্লেষণ আপনি যেভাবে করলেন, আমরা চাইবো যে বিএনপি অন্তত সব সংকট কাটিয়ে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেটি পূরণ করার চেষ্টা অন্তত করুক, রাজনীতি থেকে সহনশীল অবস্থা নিয়ে যাক। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনি যে গানটি গিয়েছিলেন, আপনার অনেকগুলো গান মানুষের হৃদয় স্পর্শ করে গেছে। তার মধ্যে একটা হচ্ছে 30 বছর পরে এসেও স্বাধীনতাটাকে খুঁজছি, কোথায় আছে মুক্তিযোদ্ধারা। সেই 30 বছর পর যখন আপনি খুঁজছিলেন, তারপরে আরো 25 বছর চলে গেছে, অর্থাৎ স্বাধীনতা 55 বছর হয়ে গেছে। আপনি কি এখনো সেই স্বাধীনতাটাকে খুঁজছেন, নাকি খুঁজে পেয়েছেন এর মধ্যে? আমি ততদিন পর্যন্ত খুঁজবো যতদিন আমি দেখবো না যে রাত 11টার সময় কোনো মেয়ে যদি, ইয়াং মেয়ে যদি একা রাস্তায় হাঁটে, সে স্বাচ্ছন্দ্যে হাঁটে। এটা যেদিন হবে আমি বুঝবো ঠিক আছে, আমার দেশ এটা, আমার রাস্তা, আমার ঘর, আমার সমাজ। আমার সমাজে যদি আমি বিপদে থাকি, তাহলে এটাকে আমি স্বাধীনতা বলি। সংস্কৃতির মানুষ বলছেন, সংস্কৃতির মানুষের মধ্যে তো প্রবলেম আছে। আমরা দলীয়করণ করি, আমরা স্বজন প্রীতি করি। যেরকম মনে করেন আমি ওই একতা যাই না, জাজ হিসাবে যাইতাম গানের, আমি ভুলে যাই এখন, গানের অনুষ্ঠানে জাজ ছাড়তে হবে, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। আপনি কি জানেন ওইখানে আমাকে আর নেয় না, কারণ আমি কারো কথা শুনি না। আমি তো কারো কথা শুনি না। আমি জাজ, আমি যাকে ভালো মনে করেছি সে, তোমরা যদি ভালো মনে করে যদি থাকে, এই জাজমেন্টের মধ্যে আমাদেরকে পার্সু করার চেষ্টা করে, সাহস পায় না। আমি বুঝি যে ওকে ফার্স্ট দেন, ওকে সেকেন্ড দেন, এগুলি ফাইজলামি না বলে, তাহলে আমাকে বসিয়েছো কেন? তা তোমরা জাজমেন্ট করে দিয়ে দাও না। ওয়াই আর ইউ সেলিং মি?
আমি জাজমেন্ট করতে বসছি, ঢং করতে বসছি, এই আর কি। তা আপনি ভালো থেকে পাবেন শুনি? আপনি তো ভালো তো বের করে আনতে পারবেন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মার্কেটের নিয়মিত আয়োজন কথোপকথনের, এবং শুরুতেই ঈদ মোবারক। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আলোচনা রয়েছেন দেশের অন্যতম খ্যাতনামা শিল্পী, সঙ্গীত শিল্পী হায়দার হোসেন। আহ হায়দার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই ঈদ মোবারক আপনাকে। আপনি অসুস্থ, এই অবস্থায় আপনি আমাকে সময় দিয়েছেন, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা বোন। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে জীবনের এই পর্যায়ে এসে উম ঈদ মানেই তো খুশি, আনন্দ, সবার মধ্যে একটা উচ্ছ্বাস ভাব থাকে। আমি যদি সরাসরি একটু জিজ্ঞাসা করি, সেই উচ্ছ্বাস ভাবটা কি এখন সার্বজনীন দেখতে পান সব মানুষের মধ্যে, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে? আমার হিসাবে হ্যাঁ, আমি অনেকখানি দেখতে পাই, এখনো দেখতে পাই। এটা সারা জীবন বাংলাদেশে, আমার বয়স কম হয়নি, 62 বছর। আচ্ছা, এইসব গ্যাঞ্জাম সারা জীবন আমি দেখে এসেছি। আচ্ছা। তখন ছিল ঢাকা শহরে মানুষ কম ছিল, দেশে মানুষ কম ছিল, মিডিয়া স্ট্রং ছিল না, যার জন্য সব নিউজ আমরা পেতাম। হুম, হুম। কিন্তু আমি যতটুকু দেখেছি, আগে যেরকম এখনো সেরকম। ক্রাইমের রেট বেড়েছে বলতে এটা বোঝাবো আমি যে জনসংখ্যা বেড়েছে, চোরের সংখ্যাও বেড়েছে, ভালো মানুষের সংখ্যাও বেড়েছে, বদমাশের সংখ্যাও বেড়েছে। এটা কি দৃষ্টিভঙ্গিগত বিষয়? মানে আপনি যে দৃষ্টিতে দেখছেন আমি হয়তো সেই দৃষ্টিতে দেখতে পারছি না, বিষয়টি কি এরকম নাকি না, ক্যালকুলেটিভ? বিষয়টা হলো আপনি অনেকে নেগেটিভ দেখার চেষ্টা করতেছেন আর আমি পজিটিভ দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হতে পারে, হতে পারে। এটাই তো অবশ্যই একটি অন্যতম ধারা, দৃষ্টিভঙ্গি, তাই না? আহ আমি আপনাকে সেই দেশপ্রেমের জায়গা থেকেই, মানুষের প্রতি মমত্ববোধ বা সমাজের প্রতি দায়বদ্ধতা যেইখান থেকেই হোক, একটা প্রশ্ন সরাসরি করছি। আপনি যে গানটি গেয়েছিলেন, আপনার অনেকগুলো গান মানুষের হৃদয় স্পর্শ করে গেছে। তার মধ্যে একটা হচ্ছে ৩০ বছর পরে এসেও স্বাধীনতাটাকে খুঁজছি, কোথায় আছে মুক্তিযোদ্ধারা। সেই ৩০ বছর পর যখন আপনি খুঁজছিলেন, তারপরে আরো ২৫ বছর চলে গেছে, অর্থাৎ স্বাধীনতা ৫৫ বছর হয়ে গেছে। আপনি কি এখনো সেই স্বাধীনতাটাকে খুঁজছেন নাকি খুঁজে পেয়েছেন এর মধ্যে? আমি ততদিন পর্যন্ত খুঁজবো যতদিন আমি দেখবো না যে রাত 11টার সময় কোনো মেয়ে যদি, ইয়াং মেয়ে যদি একা রাস্তায় হাঁটে, সে স্বাচ্ছন্দ্যে হাঁটে। এটা যেদিন হবে আমি বুঝবো যে ঠিক আছে, আমার দেশ এটা, আমার রাস্তা, আমার ঘর, আমার সমাজ। আমার সমাজে যদি আমি বিপদে থাকি, তাহলে এটাকে আমি স্বাধীনতা বলি। মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোন প্রতিষ্ঠিত রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকা ওড়েনি, তাই না? আপনি যখন এই গানটি করেছেন তখন নিশ্চয়ই যুদ্ধাপরাধীদের জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাব ওঠেনি, সেগুলো তো উঠেছে। রাজাকারদের, আলবদরদের গাড়িতে পতাকা উড়েছে। তো আপনি এই জায়গায় এসে কি বলবেন? দেখেন, আমরা তো বলার আমাদের কিছু থাকে না আসলে। কারণ আমরা তো দেশ চালাই, হুম। আমরা রাজনীতিও করি না, আমরা আমাদের মতো জীবন চালিয়ে যাই আর যতটুকু করা সম্ভব ততটুকু করি। এখন এগুলি কথা বলে, এগুলি কথা আমি আগেও বলেছি, আমি তখনকার আমলে যারা ফ্ল্যাট কিনতে দিছে তাদের সাথেও বসে আমি আলাপ করেছি। তো তাদের ডিফারেন্ট কনসেপ্ট। তারা স্ট্রেট বলে যে ওনারা তো ইলেকশন করে আসছে, ওনারা তো MP, আমরা দিতে পারছি না। আমার মনে দুঃখ লেগেছে, আমি আজকে বলেছি। আপনার আরো একটি গান, আমি চিৎকার করে কাঁদিতে চেয়েছি, করিতে পারিনি চিৎকার। না, চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। পরে কি ছিল? তারপর বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছে ধিক্কার। চিৎকার। আহ আপনি কি ধিক্কার এখনো দিচ্ছেন? হ্যাঁ, যখনই কোনো এলোমেলো ঘটনা শুনি বা দেখি, এটা হলো বাংলাদেশের, মানে আপনি তো, এখন ব্যাপার কি জানেন, আমরা তো সামাজিক জীব, এই জিনিসটা আমরা বারবার ভুলে যাই। আমি কিন্তু আপনাকে ছাড়া বাঁচবো না, আপনি আমাকে ছাড়া বাঁচবেন, তাহলে জঙ্গলে চলে যান। সামাজিক জীব অর্থ হইলে আপনাকে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা, সাপোর্ট, এভরিথিং থাকতে হবে। আমি সামাজিক
অবক্ষয়ের জায়গা থেকে আরেকটি প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি দেশের যে কোনো সংকটে ছাত্রদের পাশাপাশি সাংস্কৃতিক কর্মীরাই দেশের জন্য রাজপথে নেমেছেন। সেটি স্বাধীনতা সংগ্রাম হোক, গণতান্ত্রিক আন্দোলন হোক, গণ অভ্যুত্থান হোক, যে কোনো বিপর্যয়ে সাংস্কৃতিক কর্মীরা আগে নেমে এসেছেন এবং সাংস্কৃতিক কর্মীরা, শিল্পীরা তাদের দায়বদ্ধতার জায়গাটিতে আগে নিজেকে সচেতন রেখেছেন। এবং সোজা কথা বলতে গেলে সাংস্কৃতিক আন্দোলন যেটি ছিল বাংলাদেশে একটা এক্সাম্পল হয়েছিল আমাদের সামনে সব সময়। সেই সাংস্কৃতিক আন্দোলন কি মুখ থুবড়ে পড়েছে আপনার কাছে মনে হয়? সাংস্কৃতিক চর্চাগুলো অনেক বেশি স্বার্থান্বিত হয়ে পড়েছে, আপনার কাছে কি এমনটা মনে হয়? প্রথম কথা হলো সাংস্কৃতিক চর্চা বলতে আপনি কি বুঝাচ্ছেন? এখন সাংস্কৃতিক আমার চর্চা বলে আমরা যেটা বুঝি এখনকার সংস্কৃতি ওইরকম না। এখন হলো ভাইরাল হওয়ার সংস্কৃতি। রাইট। আপনাকে কত লাইক করলো, আপনার কাপড় কত সুন্দর, আপনি কিভাবে ডান্স করতেছেন, আপনি কি বলতেছেন বা কি গাইতেছেন, দ্যাটস নট ইম্পর্টেন্ট এনিমোর। এখন ভিজুয়ালাইজ হয়ে গেছে। তো প্রথম জিনিস হলো এদিকে আমরা ধাক্কা খেলাম, দ্যাট মিনস কোয়ালিটি পড়ে যান। আপনি যদি ভিজুয়ালি বেশি চলে যান তারপর বেসিকটা নষ্ট হয়ে যায়। একটা গায়ক বা গায়িকা তার কণ্ঠ দেখলাম, তার চেহারা দেখি না কিন্তু আমি, এটা এখন চেহারা দেখাইতে ব্যস্ত। এবং এই মিডিয়ার লোকই বিভিন্ন অ্যাঙ্গেলে বলবে এমনি করেন, অমনি করুন, অমনি করেন, কারণ তারা এটাকে কালারফুল বানাইতে চায়। তারা যেভাবে, ওরা কিন্তু সাংস্কৃতিক জগতের লোক না, আমি কিন্তু খুব রাগ করি এদের উপরে। আমাকে ক্যামেরাম্যান যদি খালি ডিকটেট করে আমি কিন্তু খেপে যাই। হু আর ইউ? আমি যেমনি খুশি বসে গান দেবো, আমার চেহারা মন্দ লাগলে তোমার আপত্তি কোথায়? আমি কি নায়ক যে আমার চেহারা দেখতে সুন্দর লাগতে হবে? আমার গান ঠিক আছে কিনা দেখো। এখন মানুষ শো এর মধ্যে চলে আসছে, যে আপনার টিভির মানুষ শো এর মধ্যে এত মানুষ দেখবে। আরে মানুষ তো দেখবে না আমাকে, মানুষ আমার কথা শুনবে, গান শুনবে, ওটা আমাদের দেখতে আসেনি। এই যে বেসিক থেকে আমরা সরে গেছি। এখন আমরা কি হলাম, তার মধ্যে আজকে বড় জিনিস হলো, আল্লাহ মাফ করুক, আমরা দলীয়করণ করা আরম্ভ করেছি। এই শিল্পী এই দলের, ওই শিল্পী ওই দলের, এগুলো জীবনে ছিল না আগে। এবং যারা সরকারি দলে যাবে তারা নিশ্চয়ই প্রভাব বেশি থাকবে, স্বাভাবিক। এগুলি আমরা করতে থাকি। এখন আমরা করতে থাকলে তো there will be a problem, তখন আপনি আসল জিনিসটা পাবেন না। এখন আপনি আসল জিনিসটা পাবেন। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো এখন রেস্টলেসনেস। আমি ইয়াং জেনারেশনের কথা বলছি। অধৈর্য এক প্রাণী হিসেবে তারা, এই ইয়াং জেনারেশন ধৈর্য বলে কিছু নেই। আজকে গান নিয়ে, কালকে গান গিয়ে পরশু দিন স্টার নিতে চায়, এবং হচ্ছে অনেক। কিন্তু এগুলি ক্ষণিকের, এগুলি বেশি দিন থাকবে না। ওর যে চর্চা করতে হবে। আমাকে অনেকে বলে আদাবে আপনি গান করেন না, কালকেও প্রশ্ন করছে, আমি তো পারবো না। কেন? আমি অনেকদিন ধরে গান গাই। এখন যদি আমার গান গাইতে হয়, আমার রোজ সকাল বিকাল রিয়াজ করতে হবে। 6 মাস রেয়াজের পরে আমি চিন্তা করতে পারবো আমি গাইতে পারবো কি পারবো। এখনকার শিল্পীকে জিজ্ঞেস করতে রেয়াজ কি করে, কিছুই করে। গলার সময় গপ্প দিয়ে দেবে একটা, কিন্তু গলা শুনলে আমরা বুঝি এটা রেয়াজি গলা নাকি এটা নর্মাল গলা। কথার সময় মানুষ, আর মিথ্যা কথা বলা তো আমাদের স্বভাব হয়ে গেছে না, আল্লাহ মাফ করুক। আমরা একটু বাড়ায় বাড়ায় বলি সবসময়, সবখানে দেখা যায় যে আসলে এইভাবে করলে তো উঠবে না। সংস্কৃতির মানুষ বলছেন, সংস্কৃতির মানুষের মধ্যে তো প্রবলেম আছে। আমরা দলীয়করণ করি, আমরা স্বজন প্রীতি করি। যেরকম মনে করুন আমি ওই আকেতা যাই না, জাজ হিসাবে যাইতাম গানের, আমি ভুলে যাই এখন, গানের অনুষ্ঠানে জাজ থাকতে হবে, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। আপনি কি জানেন ওইখানে আমাকে আর নেয় না, কারণ আমি কারো কথা শুনি না। আমি তো কারো কথা শুনি না। আমি জাজ, আমি যাকে ভালো মনে করেছি সে, তোমরা যদি ভালো মনে করে যদি থাকে, এই জাজমেন্টের মধ্যে আমাদেরকে পার্সু করার চেষ্টা করে, সাহস পায় না। আমি বুঝি যে ওকে ফার্স্ট দেন, ওকে সেকেন্ড দেন, যদি ফাইজলামি না বলে তাহলে আমাকে বসিয়েছ কেন? তা তোমরা জাজমেন্ট করে দিয়ে দাও না। ওয়াই আর ইউ সেলিং মি? এগুলি খুব কমন জিনিস আমি দেখতেছি বাংলাদেশে হয়ে গেছে। এবং এর কারণ সেগুলির মধ্যে
কারণ স্পন্সর রিকোয়েস্ট করেছে, ওই দেখেন টাকা পয়সার ব্যাপার চলে আসছে। যে স্পন্সর করতেছে যারা প্রোগ্রাম, তাদের কিছু ক্যান্ডিডেট আছে, ওদেরকে বানাতে হবে। এখন সব জায়গায় তো এরকম থাকে। এখন আমার মতো তেরা হইলে আপনি কি করবেন? আপনি নেবে না, আমি যাইও না, আমি যেতেও না। আর ও জানে আমাকে নিতে গেলে তাদের কোন স্পন্সর বলেন, এমডি বলেন, সিইও বলেন, চেয়ারম্যান বলেন, তারই কথা আমি শুনি। আমি জাজমেন্ট করতে বসছি, ঢং করতে বসছি, এই আর কি। তা আপনি ভালো কোত্থেকে পাবেন শুনি? আপনি তো ভালো তো বের করে আনতে পারবেন। এই হলো প্রবলেম। এর জন্য এরা 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 দেখে ফার্স্ট হয়, সেকেন্ড হয় এবং হারিয়ে যায়। এদেরকে কেউ চেনেও না এখন, দে ডোন্ট হ্যাভ দ্যাট কোয়ালিটি। বলেন। আম, আমি আমি যেটা জানতে চাচ্ছি, মানে যেটি বললেন সেটা তো অবশ্যই হতাশার চরম জায়গা থেকে আমাদের এর ভাই শেষ আমরা জানি না। আহ রাজনীতি প্রসঙ্গে একটু আসি, যে দলীয় লেজুর বৃত্তি করছে যে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বা শিল্পীরা বা নাট্য ব্যক্তিত্বরা, রাজনীতি সংস্কৃতিকে শেষ করে দিচ্ছে, শিল্পীদেরকে শেষ করে দিচ্ছে, নাকি শিল্পীরা লোভাতুর হয়ে, লোভের বশবর্তী হয়ে সাংস্কৃতিক অঙ্গনকে, সাংস্কৃতিক আন্দোলনকে শেষ করে দিচ্ছে? কোনটি, কিভাবে বলবেন আপনি? এখন নাকি দুটোই এটা একে বোথ অপরের সাইড, এটা হলো বোথ সাইড। কিন্তু ওরাও চাচ্ছে যে সেলিব্রিটি ফেস থাকলে তাদের একটু আরাম হয়, আর এরাও চাচ্ছে একটু সাপোর্ট নিতে, কারণ তার প্রোগ্রাম বেশি থাকে, তার কাজ বেশি থাকে। আর শিল্পীদেরকে আমি দোষ দিতে পারি না, ওকে তো বেঁচে থাকতে হবে, তাই না? আমি বেশিরভাগ রাজনীতিবিদদেরকে দোষ দিব, কারণ শিল্পী তো এই করেই খায় ভাই। এখন ওর যদি কাজ না থাকে, তাকে তো আপনাকে খাওয়াইতে, এখন দেখুন অনেক শিল্পী আছে এমনি এমনি মারা যাচ্ছে, আমরা যদি খেয়াল করতে পারি, কতদিন তো আপনি খেয়াল করবেন, তাই না? তারা তো বাধ্য কম্প্রোমাইজ করতে। আমাদের তো আল্লাহ খাস রহমত কম্প্রোমাইজ করে, আমি সবসময় এটা বলি, আই এম নট প্রাউড, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আই এম হ্যাপি দ্যাট আল্লাহ হ্যাজ গিভেন মি দ্যাট মাচ, যে আমার এগুলি করতে হয়, আমাকে খাওয়ার জন্য কাউকে ধরতে হয়, আমার জীবন চালানোর জন্য আই ডোন্ট হ্যাভ টু সিং সংস টু রান মাই ফ্যামিলি। আমার কাজ আলাদা, আমি শখে গান করি, এর জন্য আমি বেঁচে গেছি, নাইলে কিন্তু আমার মুখ দিয়ে এইসব কথা বের হতো না। এখন আমিও ঈদের আগে বাধ্য হয়ে 4টা প্রোগ্রাম করতাম, অন্তত 20,000 টাকা পাইলে তো আমার ঈদটা যাবে। আমি কাউকে দোষ দিচ্ছি, এটা মানুষের প্রয়োজনের খাতিরে মানুষ বাধ্য হয়ে এগুলি করতে। আমি করছি না, আল্লাহ খাস রহমত, কারণ আমার সাপোর্ট আছে, এর জন্যই আমি করছি না, নাহলে আমি করতে বাধ্য হতাম। আমি কি ভুল বলেছি? নিশ্চয় না, নিশ্চয় না। আমি নিছক কোনো আশাবাদিতা বা নিছক কোনো হতাশবাদিতা, এই ধরনের কোনো জায়গা থেকে আমি উত্তরতে চাইছি না। আমি সত্যি সত্যি, এবং আমি বিশ্বাস করি আপনি যা মনে করেন, আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনি অকপটে বলেন। বর্তমানে সাংস্কৃতিক আন্দোলনের যে অবস্থা, বর্তমানে শিল্পীদের যে অবস্থা, তাতে করে আপনি আগামী বাংলাদেশকে কিভাবে দেখছেন? খুব ভালো কিছু আশা করতে পারছেন, নাকি ভয়ঙ্কর কিছু? এখন একটা কথা বলি, ওয়ার্ল্ড, আপনি কি ইতিহাস দেখেন, 100 বছরের ইতিহাস দেখেন বা 150 বছরের ইতিহাস দেখেন, আপনি দেখবেন কোয়ালিফাইড শিল্পী বা কোয়ালিফাইড লোক সবসময় জন্মগ্রহণ করে না, আর যখন করে একসঙ্গে করে। দেখেন আপনি রবীন্দ্রনাথ আমলে দেখেন, উনি একজন কবি, নজরুল একজন কবি, এরকম আরো বহু কবি পাবেন, বড় বড় কবি তখন জন্ম নিয়েছে, একসঙ্গে নেয়। আবার যখন গানে আসবেন, আমাদের এখানে মধ্যে বাসির আমার থেকে অনেক গায়ক, তখন আমি নাম বলেছি, অনেক গায়ক গায়িকা আছে, তারা একই সঙ্গে জন্ম নেয়, মানে টাইম বেসিসে এরা আসে আবার চলে যায়। এটা কি ওয়েস্টার্ন কান্ট্রি তো তাই, ইন্ডিয়াতে বলেন, আমাদের এখানে বলেন, ওয়েস্টার্ন কান্ট্রিতে বলেন। আমি এটা খেয়াল করেছি যে একটা গ্রুপ আসে, এরপরে ওই গ্রুপটা না থাকলে আবার গ্যাপ পড়ে, আবার এই গ্রুপ জন্ম নিবে। এই গ্রুপ আমরা এখন কিন্তু আমরা এই টাইমে বসে আছি, একটা নতুন গ্রুপ জন্মে নিবে এখন। কারা নিবে আমি জানি না, অবশ্যই নিবে তারা। আবার সেটা যেটা ভালো সেটাই করবে, যেটা তারা কষ্ট করবে, এবং দে উইল বি স্ট্যাবলিশ, আমার একটা বিশ্বাস। কারণ আমি ইতিহাস দেখছি, ইটস লাইক এ সাইকেল, এটা আবার চলে আসে, আবার চলে আসে, ধ্বংস হয়ে যায়, আবার চলে আসে। বাহ। এবার আমি ছোট্ট দুটো প্রশ্নের উত্তর নিয়ে আমি শেষ করব আপনার ব্যক্তিগত বিষয়ে। মানুষ অনেকদিন আপনার সেই তেজদীপ্ত, আবার কখনো কখনো রোমান্টিক, কখনো কখনো আবেগময় কণ্ঠ অনেকদিন শুনতে পায় না নতুন কোনো সৃষ্টির মাধ্যমে। আপনি অসুস্থ আমরা জানি, এটুকু অন্তত জানি। কিন্তু তার মধ্য দিয়েও নতুন কোন পরিকল্পনা
আছে কিনা আপনার, বা আমরা অচিরেই কোনো কিছু না, পাবো আমার কোনো কিনা? পরিকল্পনা নেই, কারণ আমার গান করতে যা লাগে আমি তো মিনিমাম স্ট্যান্ডার্ড আমার থাকতে হবে। এই যে স্ট্যান্ডার্ডে পড়ে গেলে কিন্তু আমি নিজেকে যখন পছন্দ করতে পারি না, আমি ওটা মানুষকে শোনাতে পারি না। আমারই পছন্দ হয় নাই, মাছ পচে গেছে, আমি খাবো না, তা আপনাকে আমি খাওয়াবো নাকি? আমি যেটা খাই না সেটা আপনাকে খাওয়াবো না। আমার গান আমার নিজেরই এখন পছন্দ হয় না। এখন আমি বুঝতেছি এখন যেন প্র্যাকটিস করতে বয়স হয়ে গেছে, এখন এই প্র্যাকটিস করতে গেলে আমার আর হবে না। যার জন্য আমার কিন্তু মানে আমার দুই হাতে কিন্তু প্যারালাইজড, 50% প্যারালাইজ কিন্তু আমার দুই হাত। আমি গিটার বাজাবো কি দিয়ে? আমি তো গিটার বাজাতে পারি না। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা, ভালোবাসা, স্যালুট। অন্তত যে কটি গান দিয়েছেন, মানুষের হৃদয়ে নাড়া দিয়েছেন, মানুষের অনুভূতিতে, মানুষের চেতনায় আপনি স্পর্শ করেছেন। আপনার কোনো শেষ বক্তব্য, মানে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, শিল্পীদের উদ্দেশ্যে এবং রাজনীতির উদ্দেশ্যে, এবং বিশেষ করে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে? আমরা কেউ কাউকে ভালোবাসি না, প্রয়োজনে ব্যবহার করি। ভালোবাসা আর ব্যবহার, অফকোর্স আমরা ব্যবহার করি, একজন আরেকজনকে সাপোর্ট দিই, এটাকে ব্যবহার করলে রং ওয়ার্ড, কিন্তু ভালোবাসতে তো জানতে হবে। এই ভালোবাসার বড় অভাব পড়েছে। আসেন আমরা ঈদ উল ফিতরের দিনে, আল্লাহ হুকুম দিয়েছেন ভালোবাসতে, আমরা ভালোবাসা বিলিয়ে দেই এবং ভালোবাসতে শিখি এবং ভালোবাসতে শেখাই। আর স্পেশালি মুক্তিযোদ্ধা এবং শিল্পীদের প্রতি কোনো কথা, কোনো মেসেজ আপনার? নাম করার জন্য গান গাওয়ার দরকার নেই। গান ভালোবেসে, এই যে এখানে ভালোবাসা, গানকে ভালোবাসো, ভালোবেসে গান চর্চা করো। আমার নাম করতে হবে, আমাকে স্টার হতে হবে, এইসব চিন্তা করলে কিন্তু আসলে মানুষ কিছু হয় না। কারণ ইউ আর রানিং অন দ্য রং সাইড। আপনি আপনার কোয়ালিটি ডেভেলপ করছেন না, আপনি নেটওয়ার্ক ডেভেলপ করছেন। আপনি নেটওয়ার্ক ডেভেলপ করতে যে টাইমটা যায়, আপনার কোয়ালিটি তখন ডেভেলপ করেন। আর কোয়ালিটি ডেভেলপ না করলে নেটওয়ার্ক বেশি দিন থাকেনি, টুডে টুমরো চলে যাবে। আর কোয়ালিটি যদি ডেভেলপ করেন, এই 62 বছর বয়সে আমাকে লোকজন ডাকে, হায়দ্রাবাদ শো করতে হবে, কোনো মতো খালি বসবেন, এতটুকু তো ভালোবাসে, এত গান গাইতে হবে না, খালি বসবেন, 2টা লাইন গাইবেন। এই ভালোবাসা তো এভাবে আসে না। কারণ আমি ওটার পিছে দৌড়াই না, আল্লাহর রহমতে। আমি নামের পিছে দৌড়াই না, আমি সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছেই নেই। আই এম নর্মাল হিউম্যান বিং। আমি আমার জায়গাটা দিয়ে আমার লিখার মধ্যে আমি দেই, আমি কি লিখবো, কিভাবে গাইবো, যতটুকু গাইতে পারি ততটুকু গাইবো, এটার মধ্যে আমার ফোকাস অনেক বেশি। ওগুলির মধ্যে আমার ফোকাস কম। আমার দেখো প্রচারও নেই, আমি প্রচারও করি না নিজেকে, আমার দরকার নেই। প্রচার এমনি হয়, একটা ফুল যখন ফোটে ঠিক মতো, তখন গন্ধে মানুষ অনেক দূর থেকে গন্ধ পাওয়া যায়, অটোমেটিকই হয়, আল্লাহ করে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা হায়দার আচ্ছা, হোসেন। ধন্যবাদ আপনাকে। আমি তার সুস্থতা অবশ্যই আমরা কামনা করছি, সবাই মিলে কামনা করি। উনি বললেন যে আজকে তো কি হলো, আজকে কি হলো মানে হচ্ছে যে এটা যে একটা ডক্টর ইউনূসকে চপটাঘাত করা হলো, একটা থাপ্পড় দেওয়া হলো কষিয়ে, সেটার কথা উনি রেফারেন্স দিচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি যে আজকে একসঙ্গে নামাজ পড়লেন, এবং এই দৃশ্য যে ইউনূসের অসহ্য লাগছে সেটাই উনি রেফারেন্স দিয়ে দিলেন আর কি। আমি আমি এই 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 কথাটা আমারও ভালো লেগেছে। পরবর্তীতে আমি দেখলাম যে এটা সোশ্যাল মিডিয়াতেও খুব প্রচার হচ্ছিল, যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যে ছবিগুলো, এবং আমিও একটা স্ট্যাটাস দিয়েছিলাম আপনি যে রেফারেন্স দিলেন, এই জন্যই যে এই দৃশ্যগুলো তো আমরা আগেও দেখতে পেতাম, কিন্তু তো পেলাম না, ডক্টর ইউনূসের জন্যই পেলাম না। এই বাটপাটটা নিজে যেটা বিশ্বাস করে না, সেটা মানুষকে করতে বলে। ছোট করে একটু জানতে চাই যে সিএসি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তার কোনো হাত ছিল না, সরকারের উপরে চাপে বা তাদের নির্দেশিত করা হয়েছে। আপনি কি মনে করেন যে এখন আওয়ামী লীগের প্রতি বিএনপি সরকারের আচরণটি কেমন হওয়া উচিত? তাদের উপরে যে অফিসিয়ালি নিষেধাজ্ঞা দেওয়া আছে, এটা কি উইথড্র করা উচিত এই মুহূর্তে? এটি নির্ভর করছে আওয়ামী লীগের উপর। আমি মনে করি যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ব্যাকডোরে একটা আলাপ আলোচনার প্রয়োজন আছে। আন্তর্জাতিক দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে দীর্ঘদিন পর আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে একই সঙ্গে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে দেখলাম, ঈদের জামাতে। এবং যেটিকে কেন্দ্র করে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নানান ভাবে সমালোচিত হচ্ছেন। যে বিষয়টি সামনে নিয়ে এসেছেন কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর, তিনি বলেছেন যে এই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূসও পারতেন সব ধরনের প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে ঈদের জামাতে রাষ্ট্রপতির সঙ্গে একসাথে কুশল বিনিময় করার বিষয়টি তিনি করতে পারতেন। পাশাপাশি তারেক রহমান
কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজে ফোন দিয়ে নিঃসন্দেহে এই বিষয়টিও সিগনিফিকেন্ট। যে ডক্টর ইউনূসের সময় কারাগারে ঢুকতে হয়েছিল সাংবাদিক আনিস আলমগীরকে, এবং তিনি নিজেও সে রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেছেন রাষ্ট্রপতির আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে বঙ্গভবনে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এর ভিতরে কোনো মেসেজ আছে কিনা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সেই বিষয়ে কথা বলার জন্য নিশ্চয়ই যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট আনিস আলমগীর। সাংবাদিক আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এর শুরুতে ঈদ মোবারক। ঈদ মোবারক এবং আপনাকে এবং আপনার দর্শক যারা এখানে দেখছেন। এই সুযোগে সবার সঙ্গে আমারও ঈদ মোবারকের সুযোগ হয়ে গেল আর কি। জি, আমি শুরুতেই একটু জানতে চাই যে বিষয়ে আপনি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আপনার ফেসবুক আইডি থেকে, যে ডক্টর ইউনূস ইচ্ছা করলে সব ধরনের প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে 2025-এর যে ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেইগুলোতে রাষ্ট্রপতির সঙ্গে একসাথে জামাতে নামাজ আদায় করতে পারতেন। কিন্তু আমরা জানি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে ঈদগাহ নামাজ থেকে দূরে রাখা হয়েছিল এবং সার্বক্ষণিক নানান বিষয়ে তাকে যে ধরনের বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে সেই সব বিষয়ে আমরা জানি। কিন্তু এই যে সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, সেই সব জায়গায় আমরা প্রতিহিংসার একটা স্পষ্ট বার্তা দেখেছিলাম, যেটি খুব সহজভাবে আলাদা একটি বার্তা দিলেন তারেক রহমান। আহ আপনার মূল্যায়নটি এই বিষয়ে জানতে চাই, রাজনৈতিক যে বার্তাটি আমরা পেতে পারি। না, আমি তো অলরেডি বলেছি, আপনি যেটা রেফারেন্স দিলেন যে ডক্টর ইউনূস নিজে 25 সালের দুইটা ঈদ পেয়েছেন। মানে ওনার ওনার টেনিউরে উনি দুইটা ঈদ পেয়েছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। যে তারেক রহমান যে দৃশ্যটা দেখালেন, উনি নিচে বসেছেন, রাষ্ট্রপতি তার হয়তো বসে নামাজ পড়তে সমস্যা হয়, উনি চেয়ার নিয়ে বসেছেন। তো এই যে পাশাপাশি বসা এই দৃশ্যটা কত অসাধারণ দেখেন, এবং কোলাকুলি করছেন তাদেরকে। এটা কি ডক্টর ইউনূস দিতে পারতেন না? আমরা তো তার কাছে সেটাই চেয়েছিলাম, যে একটা ইনক্লুসিভ সোসাইটি হবে যেখানে হিংসা বিদ্বেষ থাকবে না। সেটা সেটা বাদ দিয়ে আমরা সামনে এগিয়ে যাব, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আরেকটা জিনিস নজির স্থাপন করব। সেটা কিছুই তো হয়নি। ডক্টর ইউনূস এতটা ভণ্ডামি করলেন, এবং উনি এই রাষ্ট্রপতিকে তার ইয়েতে আসতে দিলেন না, নামাজ পড়তে পর্যন্ত আসতে দিলেন না। এটা কি হতে পারে যে বেটা নিজে নিজে নামাজ পড়ে না ঠিক মতো, এবং নামাজ কিভাবে পড়ে সেটাও জানে না? এর মানুষ দেখে এগুলো হাসছিল। যে আমি ডক্টর ইউনূসের কথা বলছিলাম, তার নামাজ পড়া দেখে যে লোকজন ট্রল করছিল, হাসছিল। সে আরেকজনকে নামাজ পড়তে দিতে আসছে না, কারণ তার প্রটোকল অনুযায়ী যে ডক্টর রাষ্ট্রপতির প্রটোকল অনেক বড় হবে এবং তাকে সেখানে ছোট দেখাবে। এবং এতটা ইত্রামি সে করেছে, 14 বার সে সফর করেছে বাইরে। যে এই এই যে সৌজন্যতা, যে একজন রাষ্ট্রপতির কাছে এসে দেখা করতে হয়, এই যে কালচার আমাদের আমার দেশে আছে, দেশে না রাষ্ট্রের আছে, এবং জানাতে হয় আপনি বাইরে কোথায় কি করে আসলেন, সেটা সে একদিনও জানায় নাই। সে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার ক্ষেত্রে তার হালাল মনে হয়েছে, কিন্তু তার সাথে দেখা করাটা হারাম মনে হয়ে গেছিল। তার সাথে একদিন দেখা করা নাই, তাকে সম্মান দেয় নাই, তাকে কার্যত গৃহবন্দী করে রেখেছিল। আমার সাথে আপনি বলছিলেন যে রাষ্ট্রপতির সাথে আমার দেখা হয়েছিল। আমার কালকে দেখা হওয়ার একটা কারণ আপনাকে আমি বিশেষভাবে, এটা আমার আপনার দর্শকরা জানুক, এই যে লাইন ধরে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির সাথে যে দেখা করা, এই কালচারটা অবশ্যই ভালো। আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই, যে নর্মালি এই ধরনের প্রোগ্রামে আমি যেতে চাই না, যে সকালবেলা ঘুম থেকে উঠে দীর্ঘ লাইন ধরে শুভেচ্ছা জানানো, এটা আমার পক্ষে দাঁড়ানো। আমার একটা ব্যাক পেইন আছে, তো আমি এই জন্য দীর্ঘক্ষণ দাঁড়ানো পছন্দ করি না। কিন্তু রাষ্ট্রপতিকে, এই একটা ইনস্টিটিউশনকে গত 18 মাস যেভাবে অপমান করা হয়েছিল, সেই অপমানের একটা জবাব দেওয়ার জন্যই আমি শুধুমাত্র গিয়েছিলাম। এবং এই এই অপমান যাতে এবং ডক্টর ইউনূস যেটা করেছে সেটারই প্রতিবাদ হিসেবে আমি মনে করলাম যে না, আমার যাওয়া উচিত। আমি সকালেও আমার সিদ্ধান্ত ছিল না যাব, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে যায়, ওনার সাথে দেখা আসে। উনি খুব আন্তরিক ভাবে আমাকে দাওয়াত দিয়েছেন। উনি আমাকে বললেন যে আপনার কথাবার্তা আমার খুবই পছন্দের, আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে আপনার সাথে আমার দেখা হওয়া। তারপরে জড়িয়ে ধরে ছবি টবি তুললাম আমরা কিছু, এবং ওইখানে এই ঘটনাটা আসে। আজকে উনি বললেন যে আজকে তো কি হলো, আজকে কি হলো মানে হচ্ছে যে এটা যে একটা ডক্টর ইউনূসকে চপটাঘাত করা হলো, একটা থাপ্পড় দেওয়া হলো কষিয়ে, সেটার কথা উনি রেফারেন্স দিচ্ছিলেন। যে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি যে আজকে একসঙ্গে নামাজ পড়লেন, এবং এই দৃশ্য যে ইউনূসের অসহ্য লাগছে,
সেটাই উনি রেফারেন্স দিলেন আর কি। আমি আমি এই 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 কথাটা আমারও ভালো লেগেছে। পরবর্তীতে আমি দেখলাম যে এটা সোশ্যাল মিডিয়াতেও খুব প্রচার হচ্ছিল, যে আহ, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যে ছবিগুলো, এবং আমিও একটা স্ট্যাটাস দিয়েছিলাম আপনি যে রেফারেন্স দিলেন এই জন্যই, যে এই দৃশ্যগুলো তো আমরা আগেও দেখতে পেতাম, কিন্তু তো পেলাম না, ডক্টর ইউনূসের জন্যই পেলাম না। এই বাটপারটা নিজে যেটা বিশ্বাস করে না সেটা মানুষকে করতে বলে। সে জিন্দিগিতেও কর দিতে পছন্দ করে না, কিন্তু করের জন্য আবার অন্যের বিরুদ্ধে মামলা করে। আপনি তো জানেন 666 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে। আমি জানি না এগুলোর পরবর্তীতে কি হবে, বর্তমান সরকার এগুলো উদ্ধার করবে কিনা। আমি একটু চপেটাঘাতের বিষয়ে আসি। আহ, রাষ্ট্রপতি নিজে বলছিলেন, আপনার সঙ্গে শেয়ার করছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় ঈদগাহ ময়দানে যে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে ভালো চোখে নিক আর না নিক তাতে আমাদের কিছু যায় আসে না, তবে তিনি নিশ্চয়ই অন্তর্জালায় ভুগছিলেন, সেই কথাটাই সম্ভবত রাষ্ট্রপতি আপনাকে মনে করিয়ে দিয়েছেন। ওই সম্ভবত বিষয়টিকে আরেকটু, মনে করে দিয়েছেন আমাকে। হ্যাঁ সরি, সম্ভবত নয়, উনি মনে করে দিয়েছেন সেটা। উনি উনি স্পষ্ট করে আচ্ছা না বললেন আপনাকে মনে করে যে দিয়েছি, ঠিক আজকের আছে। দৃশ্যটা কেমন লাগছে। ওই ল্যাঙ্গুয়েজটা কি আপনি একটু অডিয়েন্সের জন্য বলবেন, আমাদের যারা দর্শক, যে রাষ্ট্রপতির বক্তব্যটা আমার কেমন আমার ছিল? আমি উনাকে উনাকে কোটেশন, আমার এটা তো পার্সোনাল কথা আচ্ছা, করা ভালো হবে না, তবে আপনি ধরে নেন যে ওর মিনিং হচ্ছে যে ইউনূসকে বড় ধরনের একটা থাপ্পড় দেওয়া হলো আজকে। এটাই আমাদের দুর্ভাগ্য যে একজন সরকার প্রধান কেন ওই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে অন্তত সৌজন্যমূলক আচরণটুকুও করবেন না। মানে আমরা জানি যে বিএনপি আওয়ামী লীগের সময় যে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক দূরত্ব, কিন্তু এই ধরনের যে গ্রাম্য সতীনের মতো আচরণ, এইগুলো তো আমরা করতে দেখিনি, তাই না? আমরা সাবেক হুম। প্রধানমন্ত্রীকে দেখেছি, কোকো যখন মারা গেলেন, খালেদা জিয়ার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান বা ছোট সন্তান, তখন তিনি সম্মান জানাতে গেলেন, অথবা বিএনপির পক্ষ থেকে নানা ধরনের সৌজন্যমূলক আচরণ করা হয়েছে শেখ হাসিনা পরিবারের যে কোনো অনুষ্ঠানে, আমরা দেখেছি। কিন্তু এই ন্যূনতম সৌজন্যতা বোধগুলো কেন থাকবে না? রাষ্ট্রীয় আচারগুলো পালন করতে আমাদের বাধা কোথায়? সেই জায়গা থেকে আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নামাজ প্রসঙ্গে প্রশ্ন তুলছিলেন, এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে তিনি আদৌ নামাজ পড়েছেন কিনা, নামাজ না পড়ে কি টুপি মাথায় দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করতে গেছেন কিনা, সৌজন্য সাক্ষাৎ করেছেন কিনা। আমি ঘেটে ঘুটে অনেক দেখেছি, গতকালে কিন্তু নামাজ আসলে কোথায় নামাজ পড়ছে কিনা কথা, গতকাল তো কোথায় নামাজ পড়ছে সেটা তো কেউ দেখেন না। দেখেন, নামাজ কলমা এগুলো তার ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে আমার কথা বলার কিছু নাই। সে নামাজ পড়ে কি না পড়ে, আমি রেফারেন্স দিয়েছিলাম যে যখন রাষ্ট্রপতির সাথে যখন পড়েছেন? নামাজ পড়ছিলেন আর কি, তখনকার বিষয়টা, যে তখন একটা হাস্যকর ভাবে ওই, রাষ্ট্রপতির সাথে বলতেছি, ওই যে সে নিজে যে রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নামাজ পড়ছিল, এই যে উল্টাপাল্টা নামাজ পড়ছিল, ওইগুলো তখন ভাইরাল হয়ে গেছিল, যে নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানে না, অথচ রাষ্ট্রপতিকে নামাজ পড়তে দেয় নাই। কালকে উনি কোথায় নামাজ পড়েছেন এটা তো কেউ দেখেন নাই, এবং উনি যদি নামাজ না পড়েও থাকেন, উনি ওনার এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমার কথা বলার কিছু নাই। না, তবে সেটা নিয়ে হাস্যকর হচ্ছে যে আমারও কোনো আপত্তি নেই, কিন্তু উনি নামাজ যদি নাই পড়েন, উনি মাথায় টুপি দিয়ে কেন? ওইখানেই তো আপত্তি, যে আমি নামাজ পড়লাম না, নামাজ না পড়ে যদি টুপি মাথায় দিয়ে শো অফ করি, সেটা তো নিশ্চয়ই আপত্তির। আমি আমি এগুলো নিয়েও কিছু বলবো না, কারণ এগুলো ব্যক্তিগত জীবন যাপন তার আলাদা। আমি তো শুধু তার রাষ্ট্রীয় আচার আচরণ নিয়ে কথা বলবো, যে ভণ্ডামি নিয়ে কথা বলবো, বিশ্ব বাটপারি নিয়ে কথা বলবো। তাকে বিশ্ব বাটপার বলছে এই জন্যই যে সে যেটা করে গেছে 18 মাসে, সেই বাটপারি গুলো নিয়ে কথা বলবো। বাট তার ব্যক্তিগত আচার আচরণ, তার যৌন জীবন, তার ব্যক্তি জীবন, সে কিভাবে থাকে, কি করেছে, এগুলো নিয়ে নানা কথা উঠছে এখন। আমি এগুলো নিয়ে কোনো মাথা ঘামাতে চাই না। আমি একটু প্রধানমন্ত্রীর ফোনের বিষয়ে আসতে চাই, যদিও সেগুলো ব্যক্তি পর্যায়ে কথাবার্তা, তারপর মানুষের আগ্রহ থাকতেই পারে যে ডক্টর ইউনূস সরকারের সময় যেই মানুষটি কারাভোগ করলেন, বিএনপি সরকারের সময় বেরিয়ে এলেন, আমি নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কথা বলছি, সেই আপনাকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন দিলেন। এর মধ্য দিয়ে আমরা কি কোনো বিশেষ বার্তা পেতে পারি? আমার কাছে মনে হয় এটা অ্যাবসলিউট সৌজন্যতা। উনি উনি যে সামনে আগাতে চান, উনি যে ঐক্যবদ্ধ সমাজ চান, উনি যে ঈদের দিন যে দৃশ্য উনি জাতীয় ঈদগাহ মাঠে যেটা দেখিয়েছেন, ইভেন ইভেন ডক্টর ইউনূস তার ওইখানে যে গিয়েছেন,
সেটাও তো উনি সাদরে নিয়েছেন। তার মানে হচ্ছে যে উনি একটা ঐক্যবদ্ধ সমাজ চান, উনি আসলে একটা ইনক্লুসিভ সোসাইটি চান, যেটা আমরা দীর্ঘদিন থেকে আশা করছি এবং যেটার কথা বলছি। এই ইনক্লুসিভ সোসাইটিটা আরো ভালোভাবে হয়ে যেতে পারতো যদি নিষিদ্ধ করে যে এই সমস্ত রাজনৈতিক দলকে রেখেছে তাদের সঙ্গেও যদি উনার একটা বোঝাপড়া হয়। কারণ হচ্ছে যে আমরা এক দলকে এজিটেশনে রেখে, এক দলকে রাস্তায় রেখে, অখুশি রেখে এই হাঙ্গামার একটা রাজত্ব আমরা চাই না। আমরা কিভাবে ঐক্যবদ্ধ হবে, কিভাবে তাদের মধ্যে সংলাপের মাধ্যমে কিভাবে দেশটা এগিয়ে যাবে, আমরা সেটা চাই। আমরা এটা চাই না যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সুখের নহর বয়ে গেছে এই দেশে, সেটাও তো আমরা বিশ্বাস করি না। আমরা চাই ক্ষমতায় যেই থাকুক, দেশটা শান্তিতে থাকুক, দেশটা কিভাবে এগিয়ে যাবে সরকার এবং বিরোধী দল একসঙ্গে মিলে যাতে সামনে এগিয়ে যেতে পারে। আমি মনে করি যে আমাকে যে ফোন করেছেন এটা অ্যাবসলিউট সৌজন্যতা। উনি আমার ব্যক্তিগত খোঁজ খবর নিয়েছেন, স্বাস্থ্যের খবর নিয়েছেন। উনি একটা কথা উল্লেখ করেছেন যে আমি নিজেও সেই এই অভিজ্ঞতার অংশীদার। তার মানে হচ্ছে যে 1/11 ওনাকে যে জেল খাটানো হয়েছিল সেটাই উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন, বলে যে আমি নিজেও তো এইটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে এসেছি। তো এবং আবার দেশ কিভাবে চলবে সে দুই একটা কথা হয়েছিল, ভেরি পার্সোনাল, এগুলো আমি সবগুলো শেয়ার করতে চাই না। বাট এইটুকু ওভারঅল বলতে চাই যে উনি চান যে আমরা দেশটা এবং সব সব মহল যাতে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন সরকারকে, এবং ওনারাও ওইভাবে দেখবেন। আমি ওনাকে আরেকটা কথা স্পষ্টভাবে বলেছি, আমি আপনার ভালো কাজের প্রশংসা করি এবং 5 আগস্টের পর থেকে আপনার মধ্যে যে পরিবর্তন, আপনার মধ্যে যে স্টেটসম্যান সুলভ আচরণগুলো, এগুলো আমি এটা ফ্যান। এখন আমার কাছে একটু ভালো লাগে এবং আমি চাই যে সামনেও আপনি এভাবে এগিয়ে যাবেন। কিন্তু আপনার যদি কোনো খারাপ কাজ হয় তার সমালোচনা করব। উনি বললেন যে অবশ্যই করবেন, আপনারা কেন সমালোচনা করবেন না, সমালোচনার জায়গা তো আছেই, আমি যদি খারাপ কাজ করে দেখিয়ে দেবেন। উনি এইটাও এই সৌজন্যটুকু উনি বলেছেন, দেখিয়েছেন আর কি। সিইসি আমাদের নাসিরুদ সাহেব, আমাদের চারগাঁইয়া লোক, উনি এমন একটা সুন্দর নির্বাচন করেছেন, কিন্তু আমি ওনার ছবি একটা পোস্ট করেছি, অনেকে গালাগালি করছেন ওইখানে যে এই লোকটার সাথে আপনি কেন দিলেন ভাই। এই লোকটার সাথে আমার সৌজন্যতার বিষয় হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক তো আমরা সমালোচনা করব তার রাষ্ট্রীয় জীবনের কাজকর্ম নিয়ে, ব্যক্তিগত আহ অসম্মান তো আমরা কাউকে করতে পারি না। উনি চিটং এর লোক, উনাকে আমি চিটং সমিতির একসময় কর্মকর্তা ছিলাম, সো ঢাকায় যে চিটং সমিতি আছে, তো সেই হিসাবে ওনার সাথে আমার ওইখানে দেখা পরিচয়, এবং কালকেও আমার সাথে ওনার যে কথা হলো সেই সৌজন্যতার ভিত্তিতে কথা হলো। যেহেতু আমি জেলে ছিলাম এই নির্বাচন নিয়ে, আমি কিছু দেখতে পারিনি। আমার যে সমস্ত দু একটা প্রশ্ন ছিল সেগুলো আমি বললাম, শুধু আমি ওনাকে স্পষ্ট করে বললাম আপনার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে আমি যতদিন টকশো করেছি, ইউনূসের নির্বাচন নিয়ে অনেকে সন্দেহ ছিল। আমি বলেছি যে নির্বাচন কি হবে, কখন ইউনূস দিতে চাচ্ছে না সেটাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু ইলেকশনটা যে কন্ডাক্ট করার ক্ষেত্রে যে নাসির সাহেব যে ভালো ভূমিকা রাখবেন সেটাতে আমি শিওর। কারণ উনাকে আমি চিনি, উনার একটা প্রিন্সিপাল আছে। কালকে সেটা আমি আবার ওনাকে স্মরণ করিয়ে দিলাম। উনি বললেন যে আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার মতো করার জন্য, এবং আমি মনে করি যে আমি আমি আমার মতো করতে পেরেছি। আমি বললাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে, সেটা নিয়ে আপনার মতামত কি? বলে যে এটা দুই দলই আমাকে অভিযুক্ত করছে। আমি আমি বিশেষ করে একটা নির্বাচন নিয়ে আমি একটু বিস্ময় প্রকাশ করেছি, ঢাকায় নাহিদ কিভাবে জিতে, কারণ নাহিদের সাথে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল। উনি বললেন যে বিএনপি যে জায়গায় একটুখানি নাম উল্লেখ না করে উনি বললেন যে একটু ভুল করেছে, যেটা প্রবাসী ভোটারদেরকে তারা গুরুত্ব দেয়নি। প্রবাসী ভোটারদের বেলায় অন্যেরা খুব ভালো ইয়ে পেয়েছে। আর সেকেন্ড উনি আরেকটা কথা বললেন যে আওয়ামী লীগের প্রসঙ্গে আমি জিজ্ঞেস করলাম আওয়ামী লীগকে কেন উনি নিষিদ্ধ করলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো ঠিক হয়নি। উনি বললেন যে দেখেন এটা আমার হাত ছিল না, এটা পুরোপুরি সরকারের একটা নির্দেশনা ছিল, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে এখানে অ্যাক্ট করতে হয়েছে। এই এই ব্যাপারে আমার ইয়ে নাই। তবে আওয়ামী লীগ তো নির্বাচনে এমনি আসতো না, আসবে কি আসবে না সেটার একটা অনিশ্চয়তা ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ডিসিশন নিয়েছে যে একটা রাজনৈতিক দলকে ভোট দেবে। উনি নাম উল্লেখ করলেন না আর কি, উনি বিএনপির কথাই বুঝাতে চাইলেন। যে আমি বললাম যে বিএনপির কথা বলে, হ্যাঁ বিএনপি কে শেষ পর্যন্ত তারা বিএনপি কে ভোট দিল, এবং পুরো আওয়ামী লীগ বিএনপি একসাথে ইলেকশন বলা যায় যে মানে বিএনপি মানে নিঃসন্দেহে আওয়ামী লীগের ভোট পেয়েছে, সেটা উনি মিন করলেন। আর জামাতে ইসলাম ভোট পাওয়ার ক্ষেত্রে উনি যেটা মিন করলেন, প্রবাসীদের প্রতি উনি গুরুত্ব দিয়েছে। প্রবাসী ভোট, ব্যালট ব্যালট পেপারে যে সমস্ত ভোট, সেগুলোর ক্ষেত্রে হয়তো ভূমিকা রেখেছেন। ভেরি ফ্র্যাঙ্কলি এগুলো আমার বলাও ঠিক না, এগুলো একান্ত আমি তো ওনাকে ইন্টারভিউ করি নাই, যে আমি আমার সাথে যেটুকু কথা হয়েছে ঠিক সেটা আছে, আমি শেয়ার করছি, এবং এটা আমি পার্সোনাল আমি কথা শেয়ার আপনার কাছে করাও একটু ঠিক না। জানতে চাচ্ছি,
ছোট করে একটু জানতে চাই যে সিএসি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তার কোনো হাত ছিল না, সরকারের হুম। উপরে চাপে বা তাদের নির্দেশে করা হয়েছে। আপনি কি মনে করেন যে এখন আওয়ামী লীগের প্রতি বিএনপি সরকারের আচরণটি কেমন হওয়া উচিত? তাদের উপরে যে অফিসিয়ালি নিষেধাজ্ঞা দেওয়া আছে এটা কি উইথড্র করা উচিত এই মুহূর্তে? এটি নির্ভর করছে আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ যদি প্রতিদিন তারেক জিয়া এবং বিএনপি কে গালাগালি করে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা যদি মনে করে যে ডক্টর ইউনূস এবং তারেক জিয়া সরকার একই রকম, তো তাহলে তারাও তো ভালোভাবে নেবে না বিষয়টা। আমি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করব যে তারা যাতে তাদের লাগামটা ঠিক করে, কারণ তাদের এই লাগামের জন্য শত শত নয় হাজার হাজার আওয়ামী লীগের কর্মী জেলে পড়ে আছে। এই জেল থেকে নিরীহ লোকগুলো কিভাবে বের হবে আওয়ামী লীগের সেটাতে দৃষ্টি দেওয়া উচিত। আওয়ামী লীগ একটা পয়সা খরচ করছে না ওদের ইয়েদের জন্য, যে সমস্ত লোকজন জেলে আছে। আওয়ামী লীগ জামাত থেকে তো শিখতে পারে, জামাত প্রতিটা কর্মী যদি জেলে যেত তার পরিবারের দায়িত্ব নিত, এবং এখানে পরিবারের দায়িত্ব দূরে থাক, আপনার নিজে তাদের কোনো খবরই নিচ্ছেন না আপনি, এবং তারা একটার পর একটা মামলা খাটছে এবং জামিন পেয়ে আবার জামিনের শিকার মানে ইয়ের শিকার হচ্ছে, আবার পিডাব্লিউ শিকার হচ্ছে, জেল গেটে আরেকটা জামিন দিয়ে দিচ্ছে। আমি কয়েকদিন আগেও আমার এক সহকর্মীর কথা বলছিলাম, সহকর্মী মানে আমার সহকর্মী না, আমার মানে জেলমেট, আমার রুমমেট যেটি ছিল, তার বিরুদ্ধে 7টা মামলা হয়েছে, 5টাতে সে ইয়ে পেয়েছে, তারপরে 2টা অজ্ঞাতনামা দিয়েছে। আমি কালকে শুনলাম যে আরো একটা এবং সেই 2টা যখন জামিন হয়ে গেছে আরো একটা অজ্ঞাতনামা মামলা দিয়েছে। সে সায়েন্স ল্যাবরেটরির এক কর্মকর্তা এবং সেখানকার শীর্ষ কর্মকর্তার মানে আক্রোশের শিকার হয়ে আছে। এর সাথে সম্পর্কই নাই, এই সরকারেরও কোনো সম্পর্ক নাই, গত সরকারেরও কোনো সম্পর্ক ছিল না। তো এরকম শত শত হাজার হাজার কর্মীরা জেল গেটে পড়ে আছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা যাদের যাদের কোটি কোটি টাকা চুরিদারি করেছিল, এরা তো ওদের পিছিতে টাকা পাঠাতে পারে যে ওইখানে যে অন্তত ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে। আওয়ামী লীগ তো এগুলো কিছুই করে না। আওয়ামী লীগ বড় বড় শেষ করতে দেন, আওয়ামী লীগ বড় বড় কথা বলবে আর তাদেরকে তাদের ইয়ে প্রত্যাহার করবে, এই ইয়ের নিষিদ্ধ করাটা। আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে চায় তাহলে আওয়ামী লীগের আচরণগুলো ঠিক করা দরকার। এই যে গালাগালির সংস্কৃতি থেকে বেরোতে হবে এবং নিজেদের কর্মীদের নিজেরা যত্ন নিতে হবে, এবং সামনের নেতৃত্ব কিভাবে হবে, কিভাবে একটা তরুণ এবং প্রগ্রেসিভ দল হতে পারে এই দলটি, সেটা নিয়ে চিন্তা করতে হবে। পুরনো ঝঞ্ঝাট, পুরনো নেতৃত্ব, বাবা এমপি ছেলেও এমপি, এই মেন্টালিটি গুলো ইয়ে করতে হবে। এখানে যে ইয়ে শাসন, যে এই মানে কি বলবো পারিবারিক শাসনের দল, এটা থেকে বেরিয়ে তারেক জিয়া থেকে শিখতে বলেন ওনাদেরকে। তারেক জিয়া যেটা করেছে নিজের দলের নেতা কর্মীদের, মানে নিজের ভূমিপুত্রদেরকে সামনে নিয়ে এসেছে, তরুণদেরকে সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগে আপনি যান, এখন বুড়া ছাড়া আর কে আছে? প্রত্যেক জায়গায় প্রত্যেক জেলায় বুড়ারা নেতৃত্ব দিচ্ছে, ইয়াংরা কোনো পাত্তা পাচ্ছে না। এখন ইয়াং সৎ লোকদেরকে নেতৃত্বে আনতে হবে, পারিবারিক তন্ত্র এখান থেকে বাদ দিতে হবে। তাহলে এই এই দেশটা যেমন আগাবে, আওয়ামী লীগের যেমন কল্যাণ হবে, তেমন সরকারও তাদের প্রতি চিন্তা করতে পারে ভিন্নভাবে। আমরা সেটা মনে করি, কিন্তু আমার প্রশ্ন এই জায়গা থেকেই যে এখনো আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছেন, সাধারণ মানুষও কারাগারে রয়েছেন যাদেরকে আওয়ামী লীগ বলে ট্রিট করা হচ্ছে, পদ পদবি দেওয়া হচ্ছে, এবং যে পিডব্লিউ আমরা আমি যেমন দেখে এসেছিলাম আপনি যেমন দেখেছেন, এবং আমরা বের হয়ে আসার পরেও নানান ধরনের ভাবে খবর পাচ্ছি যে এখন পর্যন্ত সেই মানে পেন্ডিং ওয়ারেন্ট হিসেবে বিভিন্ন ধরনের মামলা যাচ্ছে। এই অবস্থা যখন দেশে বিরাজ করছে তখন আমরা শুনছি যে আহ আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে পরিবর্তিত গণতান্ত্রিক অবস্থায় এইবার ঈদটা অনেক বেশি উপভোগ্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগের সময় যেটা সত্য কথা, বিএনপি অসংখ্য নেতাকর্মী বনে বাদারে লুকিয়েছিলেন, জঙ্গলে লুকিয়েছিলেন, কারাগারের মধ্যে ছিলেন, তখন তো নিশ্চয়ই সবার জন্য ঈদটা সমানভাবে উপভোগ্য হয়নি। ঠিক এখনো নিশ্চয়ই আপনি যেটা দেখেছেন, আমি দেখেছি, অসংখ্য নেতাকর্মী জেলে রয়েছেন, বিদেশে পলাতক অবস্থা রয়েছে। আমি চোর বাটপাদের কথা বলছি না, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করছে তাদের কথা বলছি না, সাধারণ নেতাকর্মীদের কথা বলছি। অসংখ্য নিরীহ মানুষও কারাগারে রয়েছে, পালিয়ে বেড়াচ্ছেন। সেই জায়গা থেকে আপনি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কথার সঙ্গে একমত যে এবারে ঈদ সবাই একটু ভিন্ন ভাবে আনন্দ উপভোগ করছে?
ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে তো ঠিকই আছেন, ওনারা তো ভিন্ন মজা পাচ্ছেন না, তারা ক্ষমতায় আছেন, তারা যে দীর্ঘ জীবন কারাভোগ করেছেন, তাদের নেতা কর্মীরা যে নির্যাতিত হয়েছিল, তাদের জন্য তো আলাদা পরিবেশ। অবশ্যই তারা তাদের ফিলিংস থেকে বলবে, আমার জন্য তো এটা আলাদা পরিবেশ। আমি জেলে ছিলাম, জেল থেকে বেরিয়ে এসে আমি আমার পরিবারের সাথে ঈদ করতে পেরেছি, কিন্তু অবশ্যই এর অন্য পিঠ তো আছে, যেটা যেটা বলছি আমরা, যে অনেকে এই এই সুযোগটা পায়নি। সেই সুযোগটা হয়তো উপলব্ধি হবে, এবং সেটা রিয়েলাইজ করার জন্য আওয়ামী লীগের নেতৃত্ব সেটা রেজ করতে হবে, এবং যে আমরাও আমাদেরও তো এরকম সুখ পাওয়ার অধিকার আছে, এবং আওয়ামী লীগও যথাযথ আচরণটা যাতে যাতে ঠিক হয়। এবং আমি আমি এই নিয়ে বিস্তারিত বলতে চাই না, আমি মনে করি যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ব্যাকডোরে একটা আলাপ আলোচনার প্রয়োজন আছে, এবং সেটা তারা কিভাবে করবে তারা জানে, এটা তাদেরকে পরামর্শ দেওয়ার আমার অধিকার নাই। এবং আমার অধিকার নাই না, আমি মনে করি যে তারা নিজেরা ভালো বুঝেন, তারা কি করবেন না করবেন, তাদের দল। আমি একটা শেষ উত্তরটা নিয়ে আমরা শেষ করব। আবার একটু ডক্টর ইউনূস প্রসঙ্গে যেতে চাই। এই ঈদের সঙ্গে অবশ্যই এটি অনেক বেশি সম্পৃক্ত। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন সময় বলেছেন, গত ঈদ উল ফিতর আগে বলেছিলেন যে এইবার ঈদ না হলেও আগামী ঈদে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা তার নিজ মাতৃভূমিতে ফিরে যাবেন। আমরা দেখেছি তিনি যা বলেছেন, তিনি এবং তার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম যা যা বলেছেন একেবারে উল্টা। এবং এত বড় একটি বিষয়ও এই ধরনের মন্তব্য করেছিলেন, তখনও অনেকে হাসাহাসি করেছিলেন, অনেকে ক্ষোভ ঝেড়েছিলেন যে এটা কিভাবে সম্ভব, তিনি আসলে প্রতারণা আশ্রয় নিচ্ছেন কিনা, এবং সেটি সত্য প্রমাণিত হয়েছে। একজন রোহিঙ্গাও ফিরে যাননি, বরং তার সময় 1.5 থেকে 2 লাখ রোহিঙ্গা নতুন করে দেশে ফিরেছেন। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য? না, এটা তো আমি তখনও বলেছিলাম, আমার একটা কবিতা আছে, লিখে দেব সমগ্র বাংলাদেশ, এটা একটা প্রেমিকার উদ্দেশ্যে ছিল, যে আচ্ছা, ভালোবাসার প্রেক্ষিতে বাংলাদেশ লিখে দেবো। আমি তখন ওই কবিতাটা শেয়ার করে বলেছিলাম যে ইউনূস যে আজকে বলল যে এদেরকে ওই দেশে পাঠিয়ে দেবে, এবং আগামী মুহূর্তে ঈদ করবে, মানে আমি বদ্দা ডাকতাম তাকে তখন, এখন তো বাটপার ডাকি। তো বললাম যে বদ্দা যে যদি এটা সফল হয়, তাহলে আমি সমগ্র বাংলাদেশ তার নামে লিখে দেব। তো বদ্দা সফল হয় নাই, আমার বাংলাদেশ লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই আর কি। তো এই বাটপার নিয়ে আর কথা বলতে চাই না, সে প্রতিটা কাজ তার, মানে আসলে সে কিভাবে যে আমাদের, মানে বাইচান্স আমাদের ক্ষমতায় চলে এসে, আসলে আমাদের কোনো লোক ছিল না, যে এমন একটা পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি যে তাকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র চালানোর মতো তার ন্যূনতম যোগ্যতা নাই। সে স্বজনপ্রীতি, ডাস্টবিন সংস্কৃতি, এগুলা চালু করে দিয়ে গেছে। আর বড় কথা, এবং সংস্কার, তথাকথিত সংস্কার বের করেছে, এই সংস্কার এমন আবার অন্যেরা মানার জন্য পার্লামেন্টে আবার হাঙ্গামা হচ্ছে। যেই জিনিস ডক্টর ইউনূস বাটপার নিজেই বিশ্বাস করে না,